আজকে আমাদের সেশন 2 আলোচ্য বিষয় হচ্ছে অ্যাজাইল এবং ক্লিন কোড। তো এই রিলেটেড আমরা কিছু ডকুমেন্ট শেয়ার করেছি ফেসবুক গ্রুপে। সবাই একটু ওই ডকুমেন্টগুলো নিজ নিজ ডকুমেন্ট ফোল্ডারে নামিয়ে নিতে পারেন। প্রথমেই আমরা অ্যাজাইল কি, প্রথম দিন মানে আমরা একটু হালকা ধারণা বলেছিলাম যে অ্যাজাইলটা কি। অ্যাজাইল হচ্ছে প্লিজ অ্যাজাইল হচ্ছে একটা টাইম বক্স ইটারেটিভ অ্যাপ্রোচ টু সফটওয়্যার ডেলিভারি দ্যাট বিল্ড সফটওয়্যার ইনক্রিমেন্টালি। আপনার একটা সফটওয়্যার বানাতে বসে, আমি প্রথম দিনও বলেছিলাম, আজকেও আবার বলছি, যে ক্লায়েন্টের থেকে আপনি রিকোয়ারমেন্ট গ্যাদার করলেন, তারপর ক্লায়েন্টের সাথে 6 মাস কোনো দেখা নাই, হুট করে ক্লায়েন্টের কাছে গেলেন এবং গিয়ে বললেন এই আপনার সফটওয়্যার, আপনি বুঝে নেন। সে দেখে বলল যে এটা কি বানিয়েছেন, এটা আমার যেটা চেয়েছি সেটা হয়নি। তখন ওই টোটাল জিনিসটা, এই যে এখানে ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট গ্যাদার করে 6 মাস বা এর থেকে বেশি একটা ডিউরেশন আপনার সাথে ক্লায়েন্টের কোনো যোগাযোগ ছিল না, তারপর আপনার একটা প্রোডাক্ট, মানে আপনি ডেভেলপার হিসেবে আপনার কাছে এটা প্রোডাক্ট মনে হচ্ছে, বাট ক্লায়েন্টের কাছে এটা একটা গার্বেজ মনে হচ্ছে, কারণ তার রিকোয়ারমেন্টের কাছাকাছি এই জিনিসটা যায়নি। তো অ্যাজাইল হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে বা অ্যাপ্রোচ, যেটার মধ্যে আমরা ইনফরমেশন ক্লায়েন্টের থেকে, রিকোয়ারমেন্ট গ্যাদারিং থেকে শুরু করে একদম ক্লায়েন্টকে সফটওয়্যারটা ডেলিভারি দেওয়া পর্যন্ত সব কিছুকে একটা সিস্টেমের মধ্যে ছোট ছোট ভাগ করে আমরা প্রবলেমটাকে, বড় একটা প্রবলেমকে ছোট ছোট পিসেসে ভাগ করে সলভ করব। ক্লায়েন্টের সাথে মাঝখানে মাঝখানে আমাদের দেখা হবে, আর ক্লায়েন্টকে আমরা তার অজান্তেই আমাদের সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিমের একটা অংশ বানায় ফেলবো। মানে ক্লায়েন্ট নিজে জানবে না যে সে আমাদের ডেভেলপমেন্ট টিমের একটা অংশ হয়ে গেছে। তো দেখা যায় যে ইউজার স্টোরিজ, কিছু কিছু এখানে শব্দ আমাদের সামনে আসছে। ইউজার স্টোরি, কেউ বলতে পারবেন ইউজার স্টোরি কি? ইউজারের গল্প বলতে কি বোঝায়? ইউজার স্টোরি মানে ইউজার গল্প বলবে, তাই এরকম কিছু? ইউজার স্টোরি হচ্ছে ইউজার থেকে যে আমরা রিকোয়ারমেন্ট নেই, ইউজার যে বলে আমার এইটা লাগবে, এখানে একটা বাটন থাকতে হবে, এটা চাপ দিলে এই জিনিসটা আসতে হবে, এগুলো হচ্ছে ইউজারের স্টোরি। আর এই স্টোরিগুলোকে খুব, মানে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের যেই টিমটা ইউজারের কাছে যাবে, তাদের দায়িত্ব হবে আপনার সুন্দর করে একটা নির্দিষ্ট ফরম্যাটে ইউজার স্টোরি লেখা। মানে আমি বলতে চাচ্ছি, মনে করেন একটা কোম্পানিতে তো বিভিন্ন ক্যাটাগরির এমপ্লয়ি থাকে। কেউ কেউ মানে একটা রিকোয়ারমেন্ট লেখার সময় সাহিত্য, মানে মানে রচনা লিখে ফেলে ক্লায়েন্টের। মনে করেন কারো কারো রাইটিং স্কিল এক বা কি বলে, রাইটিং স্কিলই বলা যায়, যে কেউ কেউ সামান্য একটা কথাকে বড় করে লম্বা চড়া করে লিখতে লিখতে পছন্দ করে। আবার কেউ কেউ মানে ইম্পর্টেন্ট জিনিসকেও মেনশন না করে খুব শর্ট হ্যান্ডে লেখার চেষ্টা করে। তো এইভাবে একজন যদি এক এক রকম হয়, তাহলে তো ইউজার স্টোরিটা যখন ডেভেলপাররা নিয়ে বসে পড়বে, তখন তো এটা মানে একটা সেম স্কেলে মেজার করতে পারবে না। তো এই জন্য আমাদের ইউজার স্টোরি লেখারও কিছু ফর্মুলা আছে। হ্যাঁ, শিওর। এটা হচ্ছে ইউজার, সবার সামনে কি এই লিঙ্কটা ওপেন আছে? এটা হচ্ছে আমাদের ইউজার স্টোরি লেখার ফর্মুলা। ইউজার স্টোরি যেভাবে সেভাবে লিখলেই হবে না, যে আমি নিজের ভাষায় লিখে ফেললাম,
ওইভাবে হলে আসলে হবে না, ওই প্রবলেমটা হবে যে কেউ কেউ খুব বেশি ডিটেল লিখে ফেলতেছে, কেউ কেউ মানে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নীতি যদি না থাকে, তাহলে আপনার ইউজার স্টোরিটাকে যখন ডেভেলপমেন্ট টিম এটা স্টাডি করবে ওইটা বানানোর জন্য, তখন দেখা যাবে ওই লেখাগত পার্থক্যের কারণে আমাদের রিকোয়ারমেন্টটার ভুল মিনিং দাঁড়ায় যাবে। তাই ইউজার স্টোরি লেখার নিয়ম হচ্ছে অ্যাজ এ, তারপর দেখেন একটা টাইপ অফ ইউজার, মানে এটা একটা ভ্যারিয়েবল, তারপর আই ওয়ান্ট সাম গোল, সাম গোলটাও আরেকটা ভ্যারিয়েবল, তারপর সো দ্যাট সাম রিজন, রিজনটা একটা ভ্যারিয়েবল। তো একটা মনে করেন আপনারা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ইউজার স্টোরি কালেক্ট করতে গেলেন ক্লায়েন্টের কাছে। তো একটা কেউ কেউ হয়তো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইনফরমেশন গ্যাদার করতে, মানে কি কি রিকোয়ারমেন্ট গ্যাদার করতে গেলে তো কি কি ইউজার স্টোরি হতে পারে, বা কেউ কেউ অন্য কোনো ওয়েবসাইটের জন্য। তো আপনারা সবাইকে এই ফর্মুলাটাকে ব্যবহার করে মানে সর্বোচ্চ তিনটা করে ইউজার স্টোরি লিখতে পারবেন এই ফর্মুলাটা ব্যবহার করে। মানে অ্যাজ এ টিচার আই ওয়ান্ট এ ওয়েবসাইট সো দ্যাট আই ক্যান পাবলিশ স্টুডেন্টস রেজাল্ট, এটা একটা ইউজার স্টোরি। এরকম তিনটা, যে কোনো ই কমার্স মানে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য তিনটা ইউজার স্টোরি আপনারা সবাই লিখেন, নোটপ্যাডে লিখতে পারেন, কাগজে লিখতে পারেন। সবারটা সবাই আলোচনা করব। বুঝতে পেরেছেন আপনি কি বলেছি? বলেছি এখানে যে আপনার সামনে এই লিঙ্কটা খোলা আছে, হ্যাঁ, এই লিঙ্কটাতে একটা ফর্মুলা আছে দেখেন, অ্যাজ এ একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে টাইপ অফ ইউজার। ওখানে টাইপ অফ ইউজারের জায়গায় আপনি টিচার হতে পারে, অ্যাজ এন অ্যাডমিন হতে পারে, অ্যাজ এ শপ ওনার হতে পারে, তাই না? অ্যাক্টরটা ভ্যারি করবে, হ্যাঁ। টাইপ অফ ইউজারটা হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাক্টর হতে পারে। তো মোট কথা হচ্ছে আপনি আইটি বা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে জড়িত কোনো একটা ইউজার স্টোরি লিখবেন, ঠিক আছে? লেখার ফর্মুলাটা হচ্ছে এটা, এই ফর্মুলাটাকে ব্যবহার করে প্রত্যেকে মিনিমাম তিনটা, মানে মিনিমাম তিনটা করেই লেখেন আর কি সবাই। তারপর সবারটা সবাই শুনবো, তাহলে দেখা যাবে আমাদের অনেকগুলো ইউজার স্টোরি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কিভাবে লিখতে হয়। ফর্মুলাটা হচ্ছে এটা আর কি।
ফর্মুলা দেওয়া আছে, যেমন অ্যাজ এ টাইপ অফ ইউজার আই ওয়ান্ট সাম গোল সো দ্যাট সাম রিজাল্ট। এই যে টাইপ অফ ইউজার একটা ভেরিয়েবল, এখানে এই জায়গায় আপনি লিখতে পারেন অ্যাজ এ টিচার আই ওয়ান্ট এ ওয়েবসাইট, I want some goal. Some goalটা হচ্ছে কি? I want a website so that some result, so that I can publish my students' result. এটা একটা user story, মানে কেন, মানে আপনি একটু বাইরে গিয়েছিলেন তাই হয়তো মিস করেছেন, বলুন। তো হ্যাঁ, রিজনটা লাস্টে লিখতে হবে, মানে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো না, তো ক্লায়েন্টের কাছে গিয়ে তো আমাদের রিকোয়ারমেন্ট নিতে হবে কি ক্লায়েন্ট চায়, সেটাই হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইউজার স্টোরি। হ্যাঁ, মানে আমরা ক্লায়েন্টের থেকে, ক্লায়েন্ট হচ্ছে আমাদের ইউজার, তার থেকে জানতে চাচ্ছি সে কি চায়, তারপর তার চাওয়াগুলো আমরা লিখে নিয়ে আসবো, লিখে নিয়ে এসে ওই ওয়েব অ্যাপ্লিকেশন বা ওই সফটওয়্যারটা আমরা বানাবো। ঠিক আছে, তো আমরা যদি নাই জানি যে সে কি চায়, বা শুদ্ধভাবে যদি লিখতে না পারি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট লেখার নিয়মটা না জানি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের লেখাও ভুল হবে, যে প্রোডাক্টটা দাঁড়াবে সেটাও ভুল হবে। As a teacher, I want a website so that I can publish my students' result. এরকম তিনটা করে, প্রত্যেকে তিনটা করে লিখেন, তাহলে আমরা পুরো ক্লাসে অনেকগুলো ইউজার স্টোরি শুনতে পারবো, এটার মাধ্যমে আমাদের ইউজার স্টোরি শেখা হয়ে যাবে। আপনার হয়েছে? প্লিজ লাউডলি। হ্যাঁ, শিওর। As a student, I want books so that I can study properly. As a person, I want money so that I can enjoy cheerful life. As a doctor, I want medicine so that provide better treatment for my patient. এটার সাথে আইটি ইন্ডাস্ট্রি কি? না, যে কোনো তিনটা, মানে আমার সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে জড়িত, মানে সে ডাক্তার, পেশেন্ট মেডিসিন খাবে, এটার সাথে আমাদের আইটি টিমের কাজটা কি? না না, মানে বলেন, অসুবিধা নেই, মানে ঠিক আছে, বাট ইউজার স্টোরি ওটা হচ্ছে ওষুধ কোম্পানি কি ওষুধ বানাবে ওইটা নিয়ে ওদের লাভ হবে, বাট আমাদের আমাদের জন্য একটু রিভাইজ করে তাহলে লেখেন, আপনি লিখেছেন ওইগুলো। আচ্ছা, সবার ফোকাস থাকবে হচ্ছে, হতে হবে যে আপনি সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিমের একজন লোক হিসেবে গিয়েছেন তার কাছে ইউজার স্টোরি দিতে, আর যিনি ইউজার স্টোরি বলছেন তিনি একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন চাচ্ছেন। হ্যাঁ, শিওর, আপনি বসে বলতে পারেন। So that এগুলো কনস্ট্যান্ট, এগুলো বলতে হবে। হ্যাঁ, so that ওকে, নাইস। মানে উনি বলেছেন উনি ডাক্তার হিসেবে পেশেন্টের ইনফরমেশন চান, যাতে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি একটা ওয়েবসাইটে আপনার পেশেন্টদের ইনফরমেশন চাচ্ছেন, সো দ্যাট আপনি সবগুলা তথ্য আপনি পেতে পারেন। আচ্ছা, তারপর প্রোডাক্টস নেম, সো দ্যাট, আচ্ছা, এখানে একটু ঠিক আছে, তবে গোলের দিক থেকে একটু বলতে পারেন যে প্রোডাক্ট নেমটা আপনি কোথায় চাচ্ছেন, একটা ওয়েব পেজের মধ্যে বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের, হ্যাঁ 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 হ্যাঁ, একটা ওয়েব পেজের মধ্যে আপনি সবগুলো চাচ্ছেন। আচ্ছা, এখন প্রোডাক্টের নামটা কে দিবে? আপনি শপ ওনার, আপনি তো ঠিক করবেন যে কোন কোন প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, তো এটা তো বাইরে থেকে কেউ প্রোভাইড করবে না। আপনি বলতে পারেন যে অ্যাজ এ শপ কিপার আই ওয়ান্ট a website where I can put uh, some product information so that I can manage my online shop. আচ্ছা, বলেন, মানে এইভাবে ভুল হবে, মানে এটাতে মানে প্রথমবার লিখছেন না আপনারা, মানে এটা তো দিস ইজ দা ফর দা ফার্স্ট টাইম এই রুলটা ফলো করে আপনারা ইউজার স্টোরি লিখছেন, তাই না? ফলে এখানে ভুল হবে, এটাই স্বাভাবিক। তারপর আমরা মানে রিভাইজ হবে, এই কারণে আমরা প্রত্যেককে তিনটা তিনটা করে ইয়ে করতে বলছি, মানে আপনারটা দেখা যাচ্ছে একটা সঠিক হচ্ছে, দ্বিতীয়টাতে একটু রিভাইজ আসছে, তারপর তৃতীয়টা বলেন। হ্যাঁ, একটু সবার জন্য
stock market owner, I want a website, where I can get all information of my clients stock. So that মানে ওগুলাকে ওই ফরম্যাটটা ঠিক রাখবেন, অ্যাজ এ কথাটা থাকতে হবে, আই ওয়ান্ট কথাটা থাকতে হবে, সো দ্যাট কথাটা থাকতে হবে। So that I can take all information of my client share information. ওকে, তাহলে মোটামুটি হলো। আপনার হয়েছে বলেন। As a member of medicine company, I need a web application so that I can store and analyze daily sales records. ওকে ভাই। Okay, as a shopkeeper, I want a web application so that I can store my client data. Okay, as a doctor, I want a web application so that where I can store my patient data. গ্রেট, অনেক সুন্দর হয়েছে। বলুন। As a student, I want a website so that I can see my grade sheet. As a tenant, I want a website so that I can know about empty houses in my area. গ্রেট। As a foodie, I want a website so that I can know about different restaurant food. থ্যাংক ইউ। As a person, I want a proper website so that I can receive contact of people. আচ্ছা। As a web developer, I want a portfolio website so that I can show my work. ইউজার স্টোরি যেগুলো বলছেন আপনি সবগুলোই ঠিক আছে, তবে এগুলো একটু বড় ইউজার স্টোরি, এগুলোকে ভাঙলে আরো ছোট ইউজার স্টোরি অনেকগুলো পাওয়া যাবে। যেমন আপনি তো ওয়েবসাইট বলেই শেষ, তাই না? কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে তখন আবার কথা আসতেছে, তখন দেখা যাবে সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন টিমের লোকেরা জিজ্ঞেস করবে আপনাকে যে আচ্ছা কেমন ওয়েবসাইটের কয়টা পাতা থাকবে, কি কি পাতা থাকবে, বা আপনি তখন বলবেন যে আমার অ্যাবাউট আস বলে একটা পেজ থাকবে। ঠিক আছে, এই যে দেখেন ওই ইউজার ওয়েবসাইট চান, এটা একটা ইউজার স্টোরি, একটা বড় ব্রডার সেন্সে একটা ইউজার স্টোরি। বাট ওটাকে যখন আমি ভাঙছি তখন হচ্ছে কি ওয়েবসাইটের মধ্যে আমি অ্যাবাউট আস নামক একটা পেজ চাই, সো দ্যাট পিপল ক্যান নো অ্যাবাউট আস, তাই না? তাহলে এরকম আরো ভাঙা যাচ্ছে। তো ইউজার স্টোরি যত ছোট 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 চিন্তা করবেন, ক্লায়েন্টের থেকে যত ক্ষুদ্র ক্ষুদ্র ইউজার স্টোরি করে নিতে পারবেন, তত সফটওয়্যারটা অ্যাকুরেট হবে বা ওয়েব অ্যাপ্লিকেশনটা তত অ্যাকুরেট হবে। আর কেউ শেষ করেছেন? মানে যিনি শেষ করেছেন বলেন তাহলে। হ্যাঁ প্লিজ। As a fashion designer, I want a web page so that এই যে এখানে বিভিন্ন, হ্যাঁ এখানে বিভিন্ন ইয়ে আছে, যেমন একজন বলছে যে অ্যাজ এ ইউজার আই ক্যান ব্যাকআপ মাই এন্টায়ার হার্ড ড্রাইভ। আচ্ছা এটাকে এখানে সো দ্যাট ওটা ইয়ে করে নাই, তবে আমরা এই ফরম্যাটটাতেই থাকবো, এই ফরম্যাটটাই ভালো হবে আমাদের। দেখেন এটা একটা লার্জ ইউজার স্টোরিজ, এটাকে আবার ভেঙে ভেঙে ছোট করছে, পিস দুইটা বানাইছে। তো এরকম আপনারা কিভাবে ভাঙতে হয় একটা বড় ইয়েকে, ওইটা শেখানো হয়েছে এখানে। আচ্ছা, তো আমাদের এই চিত্রটা সবাই বুঝতে পারছি? এই চিত্রটা এবার আমি একটু আরেকবার এক্সপ্লেইন করি, আরেকবার করছি কারণ কেউ না কেউ হয়তো মিস করেছে, বুঝে নাই। যে নিচের চিত্রটা দেখেন, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের থেকে এখানে রিকোয়ারমেন্ট নেওয়া হয়েছিল, এখানে তারপর এখানে নেওয়া হয়েছিল, তারপর একটা বিশাল সময় ক্লায়েন্টের সাথে কোনো যোগাযোগ নাই, শুধুমাত্র সফটওয়্যার টিমের লোকেরা বসে সফটওয়্যারটা ডেভেলপ করেছে। তারপর একটা প্রোডাক্ট সফটওয়্যার টিমের লোকেরা যেটাকে প্রোডাক্ট ভাবছে সেটাকে তৈরি করেছে অনেক টাকা খরচ করে, মানে এমপ্লয়ীদের স্যালারি দিতে হয়েছে, অনেক কাঠখড় পোহাতে হয়েছে, রাত জাগতে হয়েছে। তারপর যখন এই প্রোডাক্টটা দাঁড়ানোর পর এটা নিয়ে ক্লায়েন্টের কাছে গেল, 6-7 মাস বা 1 বছর 2 বছর পর গেল, ক্লায়েন্ট বলছে এটা কি করেছেন, এই পেজে এটা তো এটা বলি নাই, ওটা বলছি। তারপর আরেকটা পেজ দেখালেন, এটা তো এইভাবে না, এটা তো আমার বিজনেস নিড না, আমার এটা করলে তো এটা হবে না। তখন তো আপনার মাথায় বাজ করবে, কারণ আপনি অলরেডি ইনভেস্ট করে ফেলছেন এই কাজের পিছে। তো এটা না করে এখন অ্যাজাইল প্রসেসের মধ্যে এইভাবে করা হয় যে ছোট ছোট ভাগে ভাগ করে এক একটা প্রবলেম সলভ করা হয়, করার পর
ক্লায়েন্টের মুখে মোটামুটি একটু স্যাটিসফ্যাকশন দেখা গেলেও তাকে দিয়ে সাইন করে নেওয়া হয়, দেন নেক্সট পেজের কাজ করা হয়। এরকম কাজ প্যারালালি অনেকগুলো চলতে পারে। এটা মানে একটা মডিউলের উদাহরণ দেওয়া হয়েছে এইখানে। এরকম মডিউল প্যারালালি অনেকগুলো চলতে পারে না, অনেকগুলো টিম অনেকগুলা ইউজারের কাছে গিয়ে প্যারালালি কাজ করছে একটা বড় অফিসে, হয়তো অ্যাকাউন্টস টিমের সাথে কথা বলছে একটা দল এই পদ্ধতিতে, আবার আর কি কি টিম থাকে, ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কথা বলছে আরেকটা, এভাবে এটা প্যারালালি এরকম আর অনেকগুলো চলতে পারে, বাট এরকম ছোট ছোট পিসে ভাগ করে কাজটা করা হবে। বিষয়টা যদি এমন হয় এই কাজটা হওয়ার পর এই কাজটা হইতে হবে, মানে প্রথম কাজের উপর দ্বিতীয় কাজ ডিপেন্ডেন্ট, তাহলে ওইভাবে ওইটা সাজানো হয়, তাই না? গ্র্যান্ড চার্ট আছে, বিভিন্ন চার্ট টার্ট আছে না, যে কোনটার পর কোনটা করা হবে। আজান দিচ্ছে না? হ্যাঁ, প্রায়োরিটি বেসিসে। কারণ দেখা যায় যে এই কাজটার আউটপুটের উপর, রেজাল্টের উপর ভিত্তি করে তৈরি করতে হবে ওই জিনিসটা। সো এইটাকে এই কাজগুলোকে আগে তৈরি করে ফেলতে হবে। সো সেই প্রায়োরিটিটা সেট করে দিবে ওই মেইন যে লিডে যারা থাকবে ডেভেলপার, তারা যে এটার পরে এটা, এটার পরে এটা, এই টোটাল ব্লক ডায়াগ্রামটা। কিন্তু ক্লায়েন্টের সাথে রেগুলারই কি থাকবে? কমিউনিকেশন থাকবে। ক্লায়েন্ট তার অজান্তেই সফটওয়্যার টিমের একজন মেম্বার হয়ে যাবে। তো এটাতে দেখা যায় যে এটা মেনটেন করতে গেলে 2 মাস সময় বেশি লাগুক, আপনি এরকম এটা হয়তো 6 মাসে করছেন, এইভাবে করতে গেলে হয়তো 8 মাস লাগবে, কিন্তু তাও তো প্রোডাক্টটা গার্বেজ হবে না। কথাটা বুঝছেন? প্রোডাক্টটা গার্বেজ হবে না, মানে অ্যাটলিস্ট আপনার পেমেন্ট আটকে যাওয়ার কোনো চিন্তা নেই। আর এটাতে আরেকটা সুবিধা আছে, 8 মাস লাগলে ক্লায়েন্টও বুঝবে এটাতে 8 মাস লাগছে, কারণ সে তো ছিল টিমের সাথে, তখন সে আপনার পেমেন্টটা বাড়ায় দিতে, আপনি যদি এক্সট্রা ডিল করেন সে মানা করবে না, কারণ সে জানে, কথাটা বুঝছেন, যে সে জানে কেন 8 মাস লাগছে, আর 2 মাস এক্সট্রা যে টিমের লোকেরা খেটেছে এটা সে নিজ চোখে দেখেছে। সো সে ওই এক্সট্রা পেমেন্টটাও আপনাকে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আমি একটা টেকনিক্যাল ডকুমেন্টেশন দিব যখন অ্যাটমিক প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম না প্রথম ক্লাসে, অ্যাটমিক প্রজেক্ট, ওটার আগে দিয়ে কিছু টেকনিক্যাল ডকুমেন্টেশন দিব। ওই যে 8টা অ্যাটমিক প্রজেক্টের টেকনিক্যাল ডকুমেন্টেশন, মানে এখানে ইউজার স্টোরি থাকবে, ইউজার স্টোরির পর কি করতে হয় ওই পেজগুলো থাকবে। ওটা আপনাদের তৈরি করার কথা ছিল, কিন্তু আপনাদের এই 3 মাস সময়টা যেহেতু প্যাক, আপনাদেরকে যদি ওরকম অ্যাসাইনমেন্ট ধরে দিই তাহলে দেখা যাবে আপনাদের বাসায় গিয়ে একটু প্রেশার হয়ে যাবে। সো অন্যান্য ব্যাচের করা ইয়েগুলো, অ্যাসাইনমেন্টগুলাই আমি আপনাদের প্রোভাইড করে দিব, তাহলে আপনারা অন্যদিকে লার্নিং এর সময়টা ইয়ে করতে পারবেন। কারণ ওটা করতে গেলে দেখা যাবে আপনাদের রাতে বোধহয় বাসায় গিয়ে আজকে ঘুমাতে পারবেন না, বা কালকেও ইয়ে হবে না, মানে এগুলো এতই দেখি একটু আমার কাছে এখন অলরেডি ওদের, আমি চাচ্ছি এখন আপনাদের ওইগুলা যেহেতু তৈরি করা আছে ওগুলার পিছনে সময় নষ্ট না করে, ওগুলা যেমন কিভাবে ইউজার স্টোরি, বুক টাইটেল যে অ্যাটমিক প্রজেক্টটা, ওটার জন্য ইউজার স্টোরি এভাবে কালেক্ট করা হচ্ছে। একটু আগে যে ইউজার স্টোরি নিয়ে আমরা ঘাটাঘাটি করলাম, তো ওটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। যে বুক টাইটেল মানে এখানে কি বলা হচ্ছে, ইউজার স্টোরি পড়ে আপনারা দেখি অ্যাজ এ ডেভেলপার হিসেবে এখনো যদিও অনেক কিছু শিখেন নাই, বানানো শিখেন নাই, কিন্তু অ্যাটলিস্ট নিজেকে ডেভেলপার ভেবে পড়েন তো, বা বোঝার চেষ্টা করেন তো কি কি বানাইতে হবে। এটা হচ্ছে ইউজার বলছে এই এই জিনিস তার লাগবে, বলতেছে এখানে as a user I want to add book names so that this will show on the list.
তাই না? আচ্ছা, আর পাশে দিয়ে একটা সি লেখা, সিটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এটা কিন্তু আমাদের ফরম্যাটের মধ্যে পড়ে না। আপনি যখন প্রফেশনালি লিখবেন তখন ওই পাশে সিটি লেখা দরকার নেই। মানে আমি সি দ্বারা বুঝাইছি এটা হচ্ছে ক্রিয়েটের কাজ। ক্রুডের কি কোন অংশ এটা? ক্রিয়েট। আচ্ছা, তারপর অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু অ্যাড অথর নেমস সো দ্যাট দিস উইল শো বিসাইড দ্য বুক নেমস অন দ্য লিস্ট, এটাও ক্রিয়েটের কাজ। তারপর as a user I want to edit any book entry so that I can correct any mistake, এটা হচ্ছে আপডেটের কাজ। তারপর as a user I want to view the book names individually, তার মানে এটা হচ্ছে read single, এটা read multiple না, read single, একটা সিঙ্গেল রেকর্ড না, তার মানে সিঙ্গেল রেকর্ড রিড করার ব্যবস্থা সে চাচ্ছে ইউজার। তারপর as a user I want to view a list of most seller books so that I know what people like, আচ্ছা এটা হচ্ছে কি মাল্টিপল রিড মাল্টিপল না। আচ্ছা, এটা দেখা যায় যে আপনি একটা লিস্ট, মোট কথা যেখানে ডাটাবেজে যে বইগুলো বেশি চাওয়া হয়েছে সেগুলোর সবগুলো লিস্ট আপনি দেখাই দিতে হবে। তার মানে এটা হচ্ছে মাল্টিপল ডাটাবেজ থেকে সবগুলো বইয়ের নাম অথর নেম রিড করে আপনার কি করতে হবে, লিস্ট আকারে টেবিলের মধ্যে ব্রাউজারে শো করাতে হবে। আচ্ছা, তারপর as a user I want to soft delete my book names so from the list so that I can recover it, মানে বলতেছে যে সফট ডিলিটও করতে পারতে হবে এবং সফট ডিলিট করতে পারতে হবে এই কারণে, কেন, যাতে আমি এটা ভবিষ্যতে কোনো কারণে যদি আমি মনে করি না এটা আমার আবার লাগবে। মনে করেন এটা আপনার প্র্যাকটিক্যালি ইয়ে কেমন হতে পারে, মনে করেন একজন শপ ওনার, ই কমার্স শপ ওনার, সে চায়না থেকে 10টা আইটেম আনাইছে, বিক্রি করছে, একটা আইটেম শেষ হয়ে গেছে, এখন সে ওই আইটেমটাকে মেইন লিস্টে দেখালে ক্লায়েন্টরা ওটা অর্ডার করতে থাকবে না, তো ওটা সে তখন কি করবে, সে যেহেতু ভবিষ্যতে ওই আইটেমটা আবার আনবে, সে কি পার্মানেন্ট ডিলিট করে দিবে ওটা, সে ওটাকে সফট ডিলিট করে রেখে দিল, পরবর্তীতে আবার একটা, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা, বেটার আপনারা নামাজ পড়ে আসেন, আমরা এটা আমরা আবার শুরু করব, হ্যাঁ? তাহলে নামাজ প্লাস ব্রেক সব দোনোটা মিলে 7টার সময় দেখা হবে আবার, হ্যাঁ? এখন কয়টা বাজে? আচ্ছা, আমারটা এত স্লো কেন? আমি তো ন্যাচারালি বাড়াই রাখি সময়, কারণ আমি নিজে স্লো। আচ্ছা, আমরা শুরু করছি ব্রেকের পর। আমরা ইউজার স্টোরি নিয়ে আলাপ করছিলাম। তো এখানে আমাদের 8টা অ্যাটমিক প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে বুক টাইটেল, যেখানে কিনা ইউজার স্টোরি পড়ে আমরা বুঝতে পারলাম কি বইয়ের নাম এবং অথর নেম কি করা হবে, ডাটাবেজে রাখা হবে, পড়া হবে, আপডেট করা হবে এবং ওই নিচে লেখা আছে ডিলিটও করা হবে। ডিলিট আবার দুই টাইপের করা হবে, একটা হচ্ছে সফট ডিলিট আর একটা হচ্ছে পার্মানেন্ট ডিলিট। তো ইউজার স্টোরিগুলো এভাবে, ইউজার স্টোরি যখন নিয়ে সফটওয়্যার টিম ক্লায়েন্টের কাছ থেকে ডেভেলপ মানে অফিসে ফেরত যাবে, বা তারপরের কাজ হচ্ছে স্টেপ 2 হচ্ছে ইউজ কেস তৈরি করা। ইউজার স্টোরির পরে অ্যাজাইল প্রসেসের কাজ হচ্ছে ইউজ কেস তৈরি করা। ওই ইউজার স্টোরিগুলোকে পিক করা হবে একটা একটা করে এবং তার জন্য ইউজার স্টোরি তৈরি করা হবে, ইউজ কেস তৈরি করা হবে। যেমন আমাদের প্রথম ইউজার স্টোরিটাকে পিক করা হইলো, রাখা হলো এখানে রিকোয়ারমেন্টের বক্সে, ইউজ কেস লেখার ফরম্যাটটা এরকম। তো বলা হচ্ছে এখানে এটা হচ্ছে প্রথম ইউজার স্টোরিটা, তাই না, বুক টাইটেল প্রজেক্টের। As a user I want to add book names so that this will show on the list. আচ্ছা, তারপর কি ফিচার্স, ক্লায়েন্ট যদি কোনো কি ফিচারের কথা বলে দেয় যে এরকম হইতে হবে, মোবাইলে বিভিন্ন কি ফিচার থাকে না, স্পেসিফিকেশনে দেখেন যে আপনারা বলতেছে টু মেক এ ইউজার ফ্রেন্ডলি ডেটা, ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, এটা স্টুডেন্টরা হয়তো ভাষাগত ভুল করতে পারে অ্যাসাইনমেন্টে, ডাটা শুড বি সেভড উইদাউট রিফ্রেশিং পেজ। আচ্ছা, এগুলো চাইছে কি ফিচার। এখন
অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে কি, মনে করেন ক্লায়েন্ট এমন কিছু চাইলো যেটা বাস্তবে সম্ভব না, তো তাকে তো মানে ওইটা বুঝাই দিতে হবে যে আপনি যেটা চাইছেন এটা সম্ভব না। তো দোনো পক্ষের, ক্লায়েন্ট এবং ডেভেলপার দোনো পক্ষের সমঝোতার মধ্যে যে এই জিনিসটা অ্যাকসেপ্ট করা হইলো সেগুলোর একটা লিস্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এখানে বলতেছে এনিওয়ান ক্যান অ্যাড বুক নেমস উইদাউট এনি প্রবলেম। তখন ডেভেলপারও বললো ওকে ঠিক আছে, এটা এই ফিচারটা বা এই ইয়েটা আমরা করে দিতে পারবো আপনাকে, ঠিক আছে। তো এইটা মানে কোর ফিচার, মূল এটা লিখে রাখা হলো, এটা হচ্ছে কোর ফিচার। তারপর ইউজার শুড সি দ্য সাকসেস ফেলিউর মেসেজ, মানে ক্লায়েন্ট বলল যে অ্যাড হইলো কি হইলো না এটা যেন আমি জানতে পারি, ঠিক আছে। বইয়ের নাম বা অথর নেম যখন অ্যাড করা হচ্ছে এটা সাকসেস অর ফেলিউর মেসেজটা রেসপন্সটা যেন জানা যায়। ইউজার ক্যান এন্টার অনলি লেটার, ইয়ে বলছে ক্লায়েন্ট বলছে যে শুধুমাত্র লেটার, নাম্বার এবং ড্যাশ আন্ডারস্কোর এই কয়েকটা জিনিস ইউজ করতে পারবে। তার মানে এটা হচ্ছে ফরম্যাট ভ্যালিডেশন। তারপর নো এমটি ভ্যালু ইজ অ্যাকসেপ্টেড, বলতেছে কেউ যে কোনো একটা ফিল্ড ফিল আপ না করে, মানে বুক টাইটেলের ঘরটা ফিল আপ না করে অথর নেমটা দিয়ে সেভ দিয়ে দিল, এটা যেন না করতে পারে। তাকে যেন প্রম্পট করে যে আগে বুক নেমটা ফিল আপ করো তারপর সাবমিট করো, এটা হচ্ছে এমটি ভ্যালিডেশন। হ্যাঁ, তারপর নো বুক নেমস ক্যান বি এন্টার্ড রিপিটেডলি, মানে যেন হিমু হুমায়ুন আহমেদ দুইবার না হয়, কথাটা বুঝছেন। এটা হচ্ছে ইউনিক ভ্যালিডেশন। ইনপুট শুড বি স্যানিটাইজ টু সিকিউর, এটা কেন স্যানিটেশন কেন করে, টু সিকিউর দ্য অ্যাপ্লিকেশন। এটা সম্পর্কে গুগল করলে আপনারা ইন ডিটেল জানতে পারবেন কিভাবে স্যানিটেশন। এখন আমরা স্যানিটাইজেশন নিয়ে ডিটেলে গেলাম না। ইন কেস অফ ইনভ্যালিড ইনপুট জাভাস্ক্রিপ্ট মেসেজ শুড বি ডিসপ্লেড। আচ্ছা, এগুলো মানে দোনো পক্ষের সমঝোতার মধ্যে কিছু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা হয়েছে। তো এইগুলো ইউজ রেলিভেন্ট পিকচার টু দ্য সাবমিট বাটন, মানে বলতে চাচ্ছে যে অ্যাডের বাটনে কথার কথা একটা পেন্সিলের ছবি, মানে বাটনগুলো যে হয়তো মানে একটু কম ইংরেজি পড়তে পারে সেও যেন চিত্রটা দেখে বুঝতে পারে এটা এই বাটনটা চাপ দিলে হ্যাঁ একটা সেই টাইপের একটা ইউজার ফ্রেন্ডলি লুক দিতে চাচ্ছে। আই ওয়ান্ট টু রিসেট ফর্ম কন্টেন্ট এনি টাইম, ওই যে ফর্মের সাবমিটের পাশে একটা রিসেট বাটন থাকে না, সিম্পলি ওইটা চাইছে। মানে আপনার কাছে এটা সিম্পলি, বাট ক্লায়েন্টের কাছে তো সে যেহেতু এগুলো বানাইতে পারে না, তার কাছে অনেক বিগ ডিল। সে বলে দিছে, আপনিও বললেন হ্যাঁ করে দেওয়া হবে। আচ্ছা, এরপর এটা এই এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এটা কোন মানে কয়টা ইউজার স্টোরির ইউজ কেস, শুধুমাত্র একটা ইউজার স্টোরির ইউজ কেস ছিল হচ্ছে এই এতক্ষণের আলোচনা। এরপর পরের ইউজার স্টোরিটা পিক করা হয়েছে, তারপর সেকেন্ড ইউজ কেসটা লেখা হয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, আমরা মানে অ্যাডটাকে একটাতে ইউজ কেস দেখিয়েছি, তারপর কি এডিটের ফিচারটাকে আরেকটা ইউজ কেসের মধ্যে দেখানো হয়েছে। তো সেটার ক্ষেত্রে সেম আছে, এগুলো আপনারা জাস্ট আপনাদেরকে তো শেয়ার করে দেওয়া হয়েছে না, আপনারা এগুলো বাসায় গিয়ে পড়বেন। ওই যে বললাম এই অ্যাসাইনমেন্টগুলো আপনাদের করতে হইতো, করে জমা দিতে হইতো নেক্সট ক্লাসে। এই যে এত পেজের একটা অ্যাসাইনমেন্ট দেখছেন, এটা হচ্ছে কত পেজ, 14 পেজের। এটা করে আপনাদের দিতে হতো। ওই করার কষ্টটা দেই নাই, কিন্তু আপনারা পড়ার কষ্টটা নিয়েন আর কি ভালো করে। তারপর কি, তার মানে এগুলো সবগুলোই হচ্ছে কি ইউজ কেস, তাই না। এখন ইউজ কেসের পরের স্টেপ কি, স্টেপ 3 রোবাস্টনেস ডায়াগ্রাম। আপনারা ইউনিভার্সিটিতে বোধহয় বিভিন্ন ইয়েতে করেছেন অলরেডি, রোবাস্টনেস ডায়াগ্রাম করা হয়নি, হয়তো সামনে আসবে। আচ্ছা, এটা একটা মানে রোবাস্টনেস ডায়াগ্রামটা কি এটা জানার জন্য একটা লিংক দেওয়া হয়েছে। এই যে agilemodel.com, এখানে রোবাস্টনেস ডায়াগ্রামের
বিষয়গুলো কিভাবে আঁকবেন, সেই টুলগুলো কি কি বা সাইনগুলো কি কি, ওই চিহ্ন মানে সেটা আপনি 3D একটা মানুষের চিহ্ন দিতে পারেন, ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে ওইটা দ্বারা কি বোঝানো হচ্ছে, অ্যাক্টর। অ্যাক্টর একজন টিচার হইতে পারে, একজন অ্যাক্টর বিজনেস ওনার হইতে পারে। আমাদের অনেক টাইপের অ্যাক্টর ইউজার স্টোরি দেয় না, বললাম যে অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ বিজনেস ওনার, এরকম আমরা বলেছি না ইউজার স্টোরি লেখার সময়। তো তারা হচ্ছে এক একজন এক একটা অ্যাক্টর। সালমান খান না এখানে, মানে অ্যাক্টর। এখানে আমাদের ইউজার স্টোরি যারা বলছেন, আমাদের ওই সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের মানে গণ্ডির মধ্যে যারা রিকোয়ারমেন্ট দিচ্ছেন তারাই হচ্ছে অ্যাক্টর, যারা এটাকে ব্যবহার করবেন। হ্যাঁ, কাস্টমার। কি কাস্টমারের আবার বিভিন্ন টাইপ আছে, মানে একটা, হ্যাঁ, টাইপ অফ কাস্টমার। একই কোম্পানিতে দেখা যাচ্ছে একজন হচ্ছে অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট আই ওয়ান্ট, মানে এটা আবার ওই একই কোম্পানির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিষয়ে বলছে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আই ওয়ান্ট এই ফিচার, তাই না? তার মানে ওই অ্যাক্টরগুলো ভ্যারি করতেছে। বাট অ্যাক্টর বুঝাইতেই আপনি চিহ্ন ব্যবহার করবেন এই টাইপের। এটা 3D হইতে পারে, ঠিক আছে? কোনো কোনো জায়গায় দেখবেন মানে এই মডেলটা কম্পিউটারে 3D একটা মানুষের ছবি বা ইয়ে কার্টুন। এটা দ্বারা বোঝায় বাউন্ডারি বা ইন্টারফেস। এই চিহ্নটা দ্বারা, এই চিহ্নটা দ্বারা বোঝায় ইন্টারফেস। দ্যাট মিনস ইন্টারফেস কি, অ্যাক্টর একটা ফর্ম ফিল আপ করছে, তার মানে কি ব্রাউজারটা আর ওই ফর্মটা কি, এই যে অ্যাক্টরের সাথে সিস্টেমের একটা ইন্টারফেস করে দিচ্ছে না, এই 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 টাইপের সিচুয়েশনটাকে বোঝানোর জন্য আমরা এই বাউন্ডারি বা ইন্টারফেস সাইনটা ব্যবহার করব। এটা দ্বারা চিহ্ন দেখেই তো বোঝা যাচ্ছে একটা চরকি ঘুরতেছে, মানে একটা প্রসেসিং চলছে, তাই না? এটা হচ্ছে কন্ট্রোল বা প্রসেস। কন্ট্রোল, ভিতরের প্রসেসিং, একটা কাজ হচ্ছে, এইটা বোঝানোর জন্য এই চিহ্নটা। এই সার্কেল, সার্কেলের মধ্যে একটা অ্যারো। আর এটা দ্বারা বোঝানো হয় এন্টিটি। কোনটা? সার্কেল, নিচে একটা হরাইজন্টাল লাইন তার সাথে, এটা হচ্ছে এন্টিটি। ইউজ কেস এটা দরকার নেই। তাহলে আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে, আচ্ছা এখানে একটু, এখানে আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, এই যে এই রবাস্টনেস ডায়াগ্রাম সম্পর্কে থিওরি আপনারা এখান থেকে পড়ে নেবেন। ওই যে অ্যাক্টর কি, এটার ডেফিনেশনও এখানে আছে, বাউন্ডারি এলিমেন্টস, কন্ট্রোল, এন্টিটি, ইউজ কেস, এগুলো এই যে এটা অপশনাল, এরাও বলে দিচ্ছে এটা দরকার নেই এগুলো। তো এন্টিটিটা কি? এন্টিটিটা ডাটাবেজ একটা এন্টিটি, ঠিক আছে? স্টুডেন্টস টেবল বা মানে ডাটাবেজের যে এই যে স্টুডেন্টস টেবল বা টিচার্স টেবল, টেবল থাকে না ডাটাবেজে, এগুলো এক একটা কি এন্টিটি। এই দেখেন এখানে এক্সাম্পলও এখানে বলা বলা আছে নিচে ডায়াগ্রাম থেকে, এগুলো দেখে নেবেন। এগুলো হচ্ছে এক একটা এন্টিটি। এন্টিটিগুলো মানে আমার আমার মেইনলি টেবল, আমরা প্রতিটা এন্টিটি ওয়াইজ আমরা এক একটা টেবল তৈরি করি না, যে যারা ডাটাবেস কোর্সটা করে এসছেন অলরেডি জানেন। হ্যাঁ, এন্টিটি ইয়ার ডায়াগ্রাম ডায়াগ্রাম তৈরি করেন, তাই না? এন্টিটি রিলেশনশিপ করেন না? আচ্ছা, তো এই নলেজটা জাস্ট আমাদের থিওরি গত আমরা জেনে, এখন দেখি তো এখানে অ্যাকচুয়ালি কীভাবে আঁকছে। এটা দেখে এখন আপনারা পরিচিত না, এটা কে, ইউজার বা অ্যাডমিন বা যে কোনো কিছু হইতে পারে। কি করা হচ্ছে বলতেছে, রবাস্টনেস ডায়াগ্রাম আঁকা হচ্ছে। আমরা আগে প্রথমটার রবাস্টনেস ডায়াগ্রামটা দেখি। আচ্ছা, প্রথম রবাস্টনেস ডায়াগ্রাম কোনটা রাখছে? ক্রিয়েটের। প্রথমটা হচ্ছে কিসের? ক্রিয়েট এবং এডিট একসাথে করে ফেলছে আর কি। যে ক্রিয়েট করার সময় মূলত কি করে, ইউজার একটা বাউন্ডারির মাধ্যমে কি করে, ফর্মের মাধ্যমে একটা কিছু সাবমিট করবে, ওইটা প্রসেস হবে। প্রসেস হওয়ার পর যদি সাকসেস হয় তাহলে কি হবে, একটা এন্টিটির চিহ্ন না নিচেরটা ডাটার মধ্যে স্টোর হবে। আদারওয়াইজ এরর মেসেজটা রেসপন্স হিসেবে চলে যাবে কার কাছে?
ইউজারের কাছে, সিম্পল। এবার এটা হচ্ছে মাল্টিপল ভিউ, অনেকগুলো রেকর্ড দেখানোর জন্য আপনি রিকোয়েস্ট করতেছেন, ইউজার রিকোয়েস্ট করতেছে, বলতেছে আমাকে এই এতগুলা বইয়ের সবগুলা লিস্টটা দাও। সেটার ক্ষেত্রে আপনার রোবাস্টনেস ডায়াগ্রামটা কি হচ্ছে, ইউজার রিকোয়েস্ট করতেছে, ওটা প্রসেস করা হচ্ছে, প্রসেস করার পর রিড রিকোয়েস্ট, যদি রিড রিকোয়েস্টে কোনো একটা ঝামেলা থাকে যে কোনো রেকর্ড নাই বা কিংবা ডাটাবেসের সাথে কানেকশন হচ্ছে না, এই টাইপের সমস্যা হলে তো এরর হয়ে আবার তাকে জানায় দেওয়া হবে। আর যদি রিড রিকোয়েস্টে ডাটাবেস থেকে সাকসেসফুলি নেওয়া হয়, তারপর ওই সেট রেকর্ড সেটটাকে কি করা হবে, প্রসেস করে সুন্দর করে ইউজারকে দেখা দেওয়া হবে। ডিলিট রিকোয়েস্ট পাঠাইলো অ্যাক্টর ডিলিট রিকোয়েস্ট পাঠানোর পর ওইটা প্রসেস করা হলো, প্রসেসিং ডিলিট করার সময় যদি কোনো এরর অকার করে ইউজারকে জানানো হলো, আদারওয়াইজ ডিলিট রিকোয়েস্টটাকে প্রসেস মানে ডাটাবেস থেকে ডিলিটটা এক্সিকিউট করা হলো, তারপর ওই প্রসেসটা হওয়ার পর রেসপন্স মেসেজটা জানায় দেওয়া হলো কাকে, ইউজারকে, যে সাকসেসফুলি ডিলিটেড অর দ্য রেকর্ড বা দ্যাট আইডি নট ফাউন্ড, এই টাইপের একটা রেসপন্স মেসেজ, সেটা সাকসেস আর ফেলিউর হতে পারে। রেসপন্স মেসেজ মানে যে অলওয়েজ সাকসেস হবে এমন কোনো কথা নেই। এর পরের স্টেপ কি, রোবাস্টনেস ডায়াগ্রামের পরের স্টেপ হচ্ছে ক্লাস ডায়াগ্রাম তৈরি করা। ক্লাস ডায়াগ্রামটা আমরা ওই কোড মানে আমাদের আইডি দিয়ে তৈরি করে ফেলতে পারবো, আপনারা আর কষ্ট করে ড্রয়িং টুল দিয়ে করতে হবে না। হ্যাঁ, আইডি থেকেই জেনারেট করা যায়। আপনি যখন কোডে ক্লাসগুলো ডিফাইন করে দিবেন, প্রপার্টিগুলো ডিফাইন করে দিবেন, তখন একটা ইয়ে আছে, আমি পরে কোনো একটা সময় দেখা দিব। এই ডায়াগ্রামটা দেখি তো বোঝা যাচ্ছে এটা হাতের ড্রয়িং না, তাই না? এটা কোনো একটা আইডি থেকে জাস্ট স্ন্যাপশটটা নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে কি, বুক টাইটেল নামক একটা ক্লাস, তার প্রপার্টিগুলো হচ্ছে উপরে, নিচেরগুলো কি মেথডস। এটাই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, প্রপার্টিজ আর মেথডের তালিকা থাকবে, সেটাই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। এখন এটা আমরা ওই ক্লাস যখন কোডের মধ্যে ডিক্লেয়ার করব, মানে একটা ক্লাস লিখবো, তখন ওই ক্লাস লেখা ক্লাস থেকে অটোমেটিক আমরা এই জিনিসটা জেনারেট করে নিতে পারবো 2-4টা বাটন প্রেস করলে। এই জিনিসটা আপনার আইডি আপনাকে দিয়ে দিবে। সো আপনার কষ্ট করে ড্রয়িং করে আবার এইগুলা লেভেল দিয়ে লিখে লিখে করা লাগবে না। মূল কথা হচ্ছে ক্লাস ডায়াগ্রামে থাকবে হচ্ছে তার প্রপার্টিজ এবং মেথডের লিস্ট। তাই দেখেন আমাদের ক্লাস ডায়াগ্রাম আস্তে আস্তে জিনিসটা গোছালো হয়ে আসতেছে না, ওই ইউজার স্টোরি থেকে আস্তে আস্তে কোডের কাছাকাছি চলে যাচ্ছে। এই যে আইডি প্রপার্টি হিসেবে কি কি থাকবে, যেহেতু ডাটাবেজে রাখা হবে রেকর্ড, আইডি বলে একটা ডাটাবেজে ইয়ে থাকবে যেটা অটো ইনক্রিমেন্টাল হবে, তারপর কি বইয়ের একটা নাম থাকবে আর অথরের একটা নাম থাকবে। আর মেথডগুলো কি কি হবে, স্টোর মেথড, ওই ডাটা ক্রিয়েট করার জন্য স্টোর মেথড, একটা সিঙ্গেল রেকর্ড দেখার জন্য ভিউ নামক মেথড, ডিলিট করার জন্য ডিলিট মেথড, আপডেট করার জন্য আপডেট, আর মাল্টিপল ভিউ বা ইন্ডেক্স, আমরা এই ক্ষেত্রে ইন্ডেক্স নাম দিব, মানে ওই স্টুডেন্ট হয়তো মাল্টিপল ভিউ নাম দিছে, আমরা অনেকগুলো রেকর্ডকে একসাথে ইন্ডেক্স মানে পড়া মাল্টিপল রিডটাকে আমরা ফাংশন মেথডটা কি নাম দিতে পারি, ইন্ডেক্স। এরপরের কাজ হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম তৈরি করা। সিকোয়েন্স ডায়াগ্রামটাও আমরা একটু দেখি। এখানে ক্রিয়েট, অ্যাড, এডিট তিনোটার একসাথে সিকোয়েন্স ডায়াগ্রাম করে দেওয়া হয়েছে। প্রথমে এটা হচ্ছে আপনার ইউজার বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই ব্লকটা হচ্ছে প্রসেসের, আর এটা হচ্ছে ডাটাবেজের, আর নিচের ডটেড লাইনগুলো হচ্ছে সময়, টাইম, সময় বয়ে যাচ্ছে নিচের দিকে। হ্যাঁ, এবার দেখেন, চিন্তা করেন, শুরু হলো ইউজার তার ইন্টারফেসের মাধ্যমে একটা কি রিকোয়েস্ট পাঠাইলো, অ্যাড রিকোয়েস্ট পাঠাইলো, পাঠানোর পর প্রসেস ব্লকের মধ্যে কি করা হচ্ছে, এটা মানে কি কন্ট্রোল বা প্রসেস, না কন্ট্রোল প্রসেস। তো ওই যে এখানে কি কি ভ্যালিডেশন, ওই যে যা যা সে চাইছিল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে, ওই চেকিংগুলো এখানে করা হচ্ছে না। ফরম্যাট ভ্যালিডেশন, এমটি ভ্যালিডেশন, তারপর কি ইউনিক ভ্যালিডেশন, স্যানিটাইজেশন করে, যদি এই ভ্যালিডেশনের কোনো একটাতে সে ধরা খায়, ওই এরর মেসেজটা কাকে দিয়ে দেওয়া হবে, ইউজারকে, এই রেসপন্স মেসেজ হিসেবে ইউজারকে দিয়ে দেওয়া হবে, এই যে সময়ের সাথে এইভাবে কাজটা। আর যদি এটার থেকে স্কিপ করে সে এখানে যেতে পারে, মানে কি কোনো এরর অকার করে নাই, এই চেকিংগুলো সে সাকসেসফুলি পার হতে পারছে,
তারপর তাকে কি কোথায় পাঠানো হবে? হ্যাঁ, স্টোর করতে পাঠানো হবে। তারপর সে এখানে একটা কি দিবে? রেসপন্স মেসেজ দিবে। এই জায়গাটা একটু উঁচু করে কেন দেওয়া হয়েছে বলেন তো? এই যে এই জিনিসটা তো স্ট্রেট লাইন দিলেও হইতো, তাই না? হ্যাঁ, ওটার উপর দিয়ে যাচ্ছে, রাইট। মানে এটার মানে হচ্ছে এই এটা যদি স্ট্রেট লাইন হইতো তাহলে আপনারা ভাবতেন যে ডাটাবেস থেকে প্রসেসে যাচ্ছে, প্রসেস থেকে ইউজারে যাচ্ছে। আসলে বিষয়টা তা না। ডাটাবেস থেকে সরাসরি কার কাছে যাচ্ছে? ইউজারের কাছে যাচ্ছে। মাঝখানে প্রসেসকে সে টাচ করতেছে না। সেটাই বোঝানোর জন্য আপনারা ইলেকট্রিক্যাল ড্রয়িং বা সার্কিট ড্রয়িংয়ে আপনারা দেখেছেন এভাবে করে একটা তারের সাথে আরেকটা তারের সংযোগ নাই বোঝানোর জন্য আপনারা এভাবে করে থাকেন, ওই টাইপের বিষয়। এই তো, এটা হচ্ছে রিডের জন্য। রিড রিকোয়েস্ট পাঠিয়েছে, তারপর রিকোয়েস্ট ফর লিস্ট, যদি পাইলো বা পাইলো না ওই রেসপন্সটা দিয়ে দিল কাকে? পাইলে ওই লিস্টটা দিয়ে দিবে, আর আদারওয়াইজ বলবে যে পাওয়া যায় না, কোনো এমটি, এই টাইপের সহজ জিনিস। জাস্ট কিন্তু একটা প্রসিডিউরের মধ্যে হলে তাহলে কি হয়, ভিজুয়ালি বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে প্রবলেমটা ফর্মুলেট হয়ে আসতেছে না। মানে যারা কাজ করবে, ডেভেলপে হাত দিবে এটাকে, তাদের কাছে এগুলো একটা আস্তে আস্তে পিস অফ কেক হয়ে যাচ্ছে। ওই ইউজারের মনের কথা তাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। তারপরের কাজ হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। এটা এটা কার সাথে সম্পর্কযুক্ত? ডাটাবেজের সাথে, তাই না? এইটা আপনারা পাবেন হচ্ছে যখন ডাটাবেজে টেবিলগুলো ক্রিয়েট করবেন। ওই টেবিল, ওই ডাটাবেজ পিএইচপি মাই অ্যাডমিন থেকে, ওই মাই এসকিউএল ওখান থেকে আপনারা সরাসরি এগুলো অটোমেটিক জেনারেট করতে পারবেন, ওই ক্লাস ডায়াগ্রামের মতো। ক্লাস ডায়াগ্রাম তো আইডি থেকে পারবেন, পিএইচপি স্ট্রম থেকে পারবেন। আর এটা পারবেন হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, যে মাই এসকিউএলের সাথে কানেক্টিভিটির যে কন্ট্রোল প্যানেল, ওইখান থেকে পারবেন। আর এটাতে মূলত স্কিম ডায়াগ্রামে কি থাকে? মূলত কি থাকে আমার? টেবিলগুলোর কি থাকে? ফিল্ডগুলো, তাই না? এটা মানে এটা হচ্ছে আমার টেবিলের ইয়েগুলো, কলামগুলো। কলাম না এগুলো? আইডি একটা কলাম, ওটার কি টাইপের? ইন্টিজার টাইপ। কয় ঘর বিশিষ্ট, কয়টা স্পেস অ্যালোকেট করবে? 11 বাইট। তারপর বুক নেম, এটা কি টাইপ? ওয়ার্কার, এটা 200টা ঘর নেওয়া হয়েছে এটার জন্য। তারপর অথর নেম। তার মানে কিন্তু মোটামুটি ডেভেলপার বুঝে গেল যে তার একটা টেবিল তৈরি করতে হবে এই ফরম্যাটে। আর ডিলিটেড অ্যাডটা কেন জানেন? বুক নেম, আইডি তো বুঝলেন, একটা রেকর্ডের আইডি লাগবে প্রাইমারি কি হিসেবে। আর বুক নেম হচ্ছে বইয়ের নাম রাখার জন্য, অথর হচ্ছে অথরের নাম রাখার জন্য। আর ডিলিটেড অ্যাডটা হচ্ছে ওই সফট ডিলিটের একটা কথা বলছিলাম না, ওইটার ট্র্যাকিং রাখার জন্য ডিলিটেড অ্যাড। বা আমরা এটার নাম যে ডিলিটেড অ্যাডটি দিতে হবে এমন কোনো কথা নয়, আমরা দিতে পারি ইজ ডিলিটেড, এ টাইপের আমাদের। হ্যাঁ, যদি ইজ ডিলিটেডের মান নো হয়, বাই ডিফল্ট হবে নো। আর যদি কোনো একটা ডেট ওখানে পড়ে, তাহলে আমরা ধরে নিব যে ওইটা অত তারিখে অতটা সময় সফট ডিলিট করা হয়েছে, তাই না? এইভাবে চেকিং আমরা রাখতে পারি। আর তারপরে লাস্ট কাজ হচ্ছে মকআপ। যে মকআপ মানে যে আপনার সফটওয়্যারটা দেখতে বা ওয়েব অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন হবে তা না। এটা হচ্ছে গ্রাফিক্যালি একটা লিস্ট। আপনার এটা কালার করা হয়েছে মানে এটা না যে আপনার ওয়েব পেজটা দেখতে এরকম হবে। এটা মানে হচ্ছে আপনি গ্রাফিক্যালি বলতেছেন আমার এখানে একটা লেভেল থাকবে, আমার এখানে একটা টেক্সট বক্স থাকবে, এখানে লেভেল থাকবে, এখানে 3টা বাটন থাকবে, এইটাই। এরপর ডিজাইন হচ্ছে অনেক সুন্দর হবে। ওইটা মকআপ, এইখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও মকআপ শুদ্ধ হতো। কথাটা বুঝছেন? এখানে হচ্ছে লিস্ট অফ গ্রাফিক্যাল এলিমেন্টস, যা দেখা যাবে, ভিজুয়ালাইজ হবে ইউজারের কাছে, সেটাই হচ্ছে মকআপ। এটা হচ্ছে কিসের মকআপ? অ্যাডের। আচ্ছা বলেন তো, এখানে অ্যাড একটা বাটন দিছে, আবার অ্যাড এন্ড সেভ একটা বাটন দিছে। এটা কি? আমি এখন মনে করেন এক খুব নামি এক আর্কিটেক্ট, ওই তার গ্রামের বাড়িতে গেছে, মানে ফ্রান্সের কোনো এক নামি দামি আর্কিটেক্ট তার গ্রামের বাড়িতে গেছে, তো তার গ্রামের আত্মীয় স্বজনদের জন্য মুরগির একটা ঘর বানায় দিচ্ছে। তো সকালে সারা রাত ধরে সে ওটা বানাইছে। সকালে গ্রামবাসী আসছে, এত বড় আর্কিটেক্ট
কেমন মুরগির ঘর বানানো দেখার জন্য। তো দেখে যে দুইটা দরজা, একটা হচ্ছে বড় দরজা আর একটা হচ্ছে ছোট দরজা। বড়টা দিয়ে জিজ্ঞেস করলো দুইটা দরজা কেন, বলে বড়টা দিয়ে বড় মুরগি বাইর হবে আর ছোটটা দিয়ে ছোট মুরগি বাইর হবে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে এটা কি ওরকম টাইপের লাগতেছে? মানে বড় আর্কিটেক্টও ভুল করতে পারে, তো বড়টা দিয়ে তো ছোটগুলাও বাইর হতে পারে, তাই না? সে ওই যে ওইটার মাথায় ইয়ে করে নেই আর কি। তো আমাদের ব্যাপারটা ওই আর্কিটেক্টের মতো না, এটার একটা কারণ আছে। সরি, এটা বলেন তো কেন অ্যাড আবার অ্যাড এন্ড সেভ? মানে বিষয়টা হচ্ছে কি ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া। উদ্দেশ্যটা হচ্ছে কোথায় চলে গেলাম, উদ্দেশ্যটা হচ্ছে ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া। কিভাবে? মনে করেন আপনি একজন ডাটা এন্ট্রি অপারেটর এই সফটওয়্যারটা বা ওয়েব অ্যাপ্লিকেশনে, এখন আপনি 10টা বই নিয়ে বসছেন, এগুলার বইয়ের নাম আর অথর নেম ঢুকাবেন সিস্টেমে। তাইলে আপনার যদি অ্যাড বাটন দেওয়ার সাথে সাথে পেজটা আবার ওই মেইন লিস্টের মধ্যে চলে যায়, তাহলে আবার আপনাকে ব্যাক বাটন চাপ দিয়ে কি করতে হবে? এই অ্যাডে আসতে হবে না? তার মানে মাউস ক্লিক কয়টা লাগতেছে? হ্যাঁ। আর যদি মানে এরকম হইতো যে অ্যাড দিলে আপনার আবার এই অ্যাড ফর্মটাই লোড হবে। যখন আপনার শেষ হয়ে যাবে আর কোনো বইয়ের লিস্ট আপনার এন্ট্রি করা নাই, তখন আপনি দিয়ে দিবেন অ্যাড অ্যান্ড সেভ, তারপর চলে যাবে মেইন লিস্টে। এটা হচ্ছে এই জন্য যে ইউজারকে একটু হয়রানিটা কমানোর জন্য। এডিটের ক্ষেত্রে দেখেন, এডিটের ক্ষেত্রে দেখতে হবে কার মতো, অলমোস্ট ক্রিয়েটের মতোই, তাই না? মানে অ্যাডের মতোই না, কিন্তু এডিটে বাড়তি দুইটা জিনিস, মানে একটা জিনিস চেঞ্জেস যেগুলো থাকবে, আপডেট, আবার লিস্টে ফেরত যাওয়ার জন্য একটা ইয়ে দিছে। তবে এডিটের ক্ষেত্রে কিন্তু এখানে সে দিতে হয়তো খেয়াল করে নাই, এক্সিস্টিং রেকর্ডের একটা তথ্য থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে না। এডিটে কি হবে, কোনো একটা স্পেসিফিক আগের এন্ট্রি করা ডাটাই তো আপনি এডিট করতে ঢুকছেন, সো এখানে অলরেডি ডাটা থাকার কথা না, তো ওইটাও দেখাতে হয়তো খেয়াল করে নাই বা মানে হ্যাঁ, বিষয়টা হচ্ছে এডিটের ক্ষেত্রে জিনিসটা এরকম দেখতে এরকমই হবে, কিন্তু এখানে ডাটা থাকবে, এক্সিস্টিং ডাটা থাকবে, যেটাকে আপনি কেটে ব্যাক স্পেস দিয়ে কেটে আবার নতুন কিছু লিখে তারপর আপনি কি বাটন চাপ দিবেন? আপডেট। ওই যে বলছি এটা অ্যাকচুয়াল ভিউ না, সে ঠিক আছে, সে কিন্তু রং না। এটা তো অ্যাকচুয়ালি ওই কিভাবে কাজ করবে ওইটা দেখানোর জিনিস না, এখানে হচ্ছে কি কি জিনিস থাকবে, কি কি এলিমেন্ট থাকবে সেটার লিস্ট। সুতরাং সে এখানে টেক্সট দেখাবে কেন? ওটা তো ফাংশনালিটি যখন যেখানে কোড করা হবে তখন ওই জিনিসগুলো হবে। তো এটা জাস্ট আপনাদেরকে বলার মানে যে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এডিট আর ক্রিয়েটের মধ্যে পার্থক্যটা কোথায়। এটা হচ্ছে ভিউর জন্য একটা ইয়ে, যে সিরিয়াল বলে একটা, এটা হচ্ছে ভিউতে কি কি থাকবে, একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে সিরিয়াল নাম্বার থাকতে হবে, আইডিগুলা ডাটাবেজের রেকর্ড আইডি, এই আইডি হচ্ছে কোন আইডি? রেকর্ড আইডি। সিরিয়াল আর রেকর্ড আইডি কিন্তু এক জিনিস না। সিরিয়াল হচ্ছে আমার এই যে একটার পর একটা আমি কয়টা রেকর্ড দেখাচ্ছি সেটা ক্রম, আর আইডি হচ্ছে ডাটাবেজের তার রেকর্ড আইডি। দেখা গেল আপনি 1 2 3 2 নম্বরটা মাঝখান থেকে কি করে দিলেন? ডিলিট করে দিলেন ডাটাবেজে। তাহলে সিরিয়াল কি 1 3 হবে তখন, নাকি সিরিয়াল তখন কি হবে 1 2 হবে, কিন্তু আইডি তখন কত হবে? 1 1 3। এই হচ্ছে আইডি আর সিরিয়ালের ব্যাপারটা। আইডিটা অটো ইনক্রিমেন্ট, অটো প্রত্যেকটা রেকর্ড ইনসার্ট যখন হবে তখন আগে যা ছিল তার থেকে 1 প্লাস হয়ে ইয়ে হবে, অটো ইনক্রিমেন্টাল। এটা আমরা ডাটাবেজে টেবিল ক্রিয়েট করার সময় মেনশন করে দিব। তারপর কি থাকছে? বইয়ের নাম দেখানোর জন্য এটা, অথর নেম দেখানোর জন্য, আর কিছু অ্যাকশন বাটন থাকছে, কিছু অ্যাকশন বাটন থাকবে যে স্পেসিফিক্যালি এই বইটার সম্পর্কে আমি জানতে চাই, এটাতে চাপ দিব।
এই বইটাকে পার্মানেন্ট ডিলিট করতে চাই, এটাতে চাপ দিব, ঠিক আছে? আরও কিছু আসবে, যেমন আপনাদেরকে আরও কিছু এক্সট্রা করানো হবে, যেমন স্পেসিফিক্যালি এই বইয়ের নামটা আপনার একটা ফ্রেন্ডকে রেকমেন্ড করার জন্য ইমেল করবেন। সুতরাং আরেকটা বাটন আসবে, ইমেল টু এ ফ্রেন্ড। তো ওই রেকর্ড তখন আপনাকে একটা ফর্ম এসে, এটা মানে এটা আমি এই রিকোয়ারমেন্টটা বাড়াই দিব আর কি, এখানে ওদের এখানে এটা মেনশন করা নাই। তারপর এটা হচ্ছে কি প্রেজেন্টেশন, মানে এটা দ্বারা বোঝানো যাচ্ছে যে এখানে আরো লিস্টে আরো অনেকগুলো আইটেম আছে, বাট আপনারা দেখছেন বর্তমানে এটা অ্যাকচুয়ালি ওইটা 1 নম্বর পেজে দেওয়া উচিত ছিল তার। ওই বোল্ড এই ব্যাকগ্রাউন্ডটা হবে 1, ঠিক আছে? ওই কারণ যেহেতু সিরিয়াল 1 থেকে শুরু হয়েছে, ওটা পেজ নাম্বার হ্যাঁ সিলেক্টেড অবস্থায় থাকা উচিত হচ্ছে 1-এ। জি হ্যাঁ, ট্র্যাশের কাজটা হচ্ছে সফট ডিলিট, মানে এটা চাপ দিলে এটা রেকর্ডটা অ্যাকচুয়ালি ডিলিট হবে না, বাট মেইন লিস্টের মধ্যে শো হবে না, ওটা যাবে কোথায় শো হবে? ট্র্যাশ লিস্টের মধ্যে। সুতরাং ট্র্যাশ লিস্ট এখানে ওরা দেখায় নাই, ওইটা আপনাদের করতে হবে আর কি। এই লিস্টে কি ভিউয়ার্স কি? হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ মেইন লিস্ট, আর ট্র্যাশ লিস্টও মানে অ্যাডমিন দেখবে। মানে এই ক্ষেত্রে আমরা যেহেতু কোনো অথেন্টিকেশন নাই, ওপেন ফর অল, আমরা অ্যাটমিক প্রজেক্ট হবে কোনো উইদাউট অথেন্টিকেশন, ফাইনাল প্রজেক্ট হবে অথেন্টিকেশন সহ, যে অ্যাডমিন একটা ভাগ থাকবে, রেজিস্টার্ড ইউজার আর একটা ভাগ থাকবে, আর নর্মাল ভিজিটর আর একটা ভাগ থাকবে, ঠিক আছে? তো ওই অথেন্টিকেশন সিস্টেমটা আমাদের অ্যাটমিক প্রজেক্ট প্রেজেন্টেশন যখন আপনারা শেষ করে ফেলবেন, তখন আমি একটা প্রজেক্ট ছোট্ট একটা দেখা দিব, ইউজার ম্যানেজমেন্ট নামক একটা প্রজেক্ট ইন্ট্রোডিউস করে দিব আপনাদের সাথে, যেখানে অথেন্টিকেশন সিস্টেমটা শেখানো হবে। তো ওইটা শিখে তখন আপনাদেরকে ছেড়ে দিব, এবার আপনারা ফাইনাল প্রজেক্ট করেন। তো আপনারা দেখা যাবে ওই ইউজার ম্যানেজমেন্ট ওই কনসেপ্টের উপর ভিত্তি করে ওই প্রজেক্টের উপরেই আপনারা আপনাদের ফাইনাল প্রজেক্টকে এক্সপান্ড করবেন। আচ্ছা, তাহলে একটু মোটামুটি টেকনিক্যাল মানে কোনটা কি, কোনো কিছু অহেতুক না, বোঝা গেল না? কোনো কিছু এখানে কিন্তু অহেতুক না, সব কিছু এখানে মিনিংফুল। আচ্ছা, এখন এটা তো গেল টেকনিক্যাল ডকুমেন্টেশনটা আপনাদের ইয়েতে দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের অ্যাজাইলের মোটামুটি একটা ধারণা আপনারা পেলেন। আরও অনেক স্টাডি করবেন, যত বই পড়বেন তত জানবেন। এখানে স্ক্রাম অনেক কিছু বলার, আজকে স্ক্রাম মাস্টার, তারপর অনেকগুলো টার্ম, এগুলো আপনাদের পড়তে হবে। তবে বেসিক আপনারা অ্যাটলিস্ট একটা এখান থেকে কোর্স করে গিয়ে একটা ক্লায়েন্টের অর্ডার নেওয়ার কাজটা নলেজটুকু হওয়ার মতো, হ্যাঁ ওই জিনিসটা আপনাদেরকে কিভাবে রিকোয়ারমেন্ট লিখবেন এই জিনিসগুলো বলে দেওয়া হলো। তবে অ্যাজাইলে আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে স্টাডি করতে হবে। টপিকটা তো জানলেন যে অ্যাজাইল, তো এখন সার্চ করবেন উইকিপিডিয়া, অমুক তমুক, যতখানে, যদি আপনি ফ্রি থাকেন, গল্পের বইয়ের মতো পড়েন না, তবে মেইন কাজ করতে পারেন মতো, একটা প্রজেক্টের অর্ডার নিয়ে এসে ডেলিভারি দিতে পারেন মতো জিনিসটা দেখা দেওয়া হচ্ছে। এবার হচ্ছে ক্লিন কোড, এটাও অ্যাজাইল অ্যাপ্রোচেরই অংশ, ক্লিন কোড লিখতে হবে। তো ক্লিন কোড যে লিখবো, কিভাবে লিখবো, এগুলো নিয়ে একটু আলোচনা। butterfly.au অস্ট্রেলিয়ান একটা ওয়েবসাইট থেকে আমি কিছু লেখা ভাল লাগছে নিছি, এটা একটু আমি অলরেডি ক্লিন কোড, হ্যাঁ আমাদের এখন যে আলোচনা সেটা হচ্ছে ক্লিন কোড নিয়ে। ক্লিন কোড কি? ক্লিন হাই কোয়ালিটি কোড, এ গাইড অন হাউ টু বিকাম এ বেটার প্রোগ্রামার। কোড তো সবাই করতে পারে, তাই না? তো বেটার প্রোগ্রামারের মতো করে কোড করা, এটাই হচ্ছে ক্লিন কোডের কনসেপ্ট। মার্টিন ফৌলার কি বলেছেন? এনি ফুল ক্যান রাইট কোড দ্যাট এ কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড, গুড প্রোগ্রামার্স রাইট কোড দ্যাট হিউম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড। বুঝছেন? ওই প্রথম দিন বলছিলাম না কথাটা, এই কথাটা যে কোনো বোকাই কোড লিখতে পারে যেটা মেশিন বুঝতে পারে, কিন্তু ভালো প্রোগ্রামার এমনভাবে কোড লেখে যেন মেশিন তো বুঝবেই, মানুষও বুঝে, পরবর্তীতে এই কোডটা যে মেনটেন করবে সেও বুঝে। হোয়াট ইজ ক্লিন কোড অ্যান্ড হোয়াই ডু ইউ নিড ইট? আচ্ছা আচ্ছা, এইখানে এটা একটু ফানি। তো ক্লিন কোড কীভাবে, কেন দরকার এবং
কিভাবে এটা এটা না করলে কি সমস্যা হইতে পারে, এটা আমাদের দরকারটা কি, এটা একটা চিত্র দিয়ে এখানে ইয়ে করছে একটা বইয়ের মধ্যে। মনে করেন আপনি একজন ডেভেলপার হয়ে গেছেন, জবে জয়েন করছেন, ঠিক আছে, আরও 2-3 জন কলিগ আছে, তো কোড রিভিউ বলে একটা ব্যাপার আছে, কোড রিভিউ। আপনি যে কোড করলেন ওটা প্রজেক্ট ম্যানেজারের কাছে সাবমিট করতে হয়, হ্যাঁ, তারপর সে ওটা দেখে, কোয়ালিটি দেখে আপনাকে। তো দেখা গেছে একজন এমপ্লয়ি গুড কোড নিয়ে ঢুকলো, আরেকজন ব্যাড কোড নিয়ে, মানে আগোছালো কোড। তো যদি সিস্টেম ফলো না করে কোড লিখেন, তাহলে আপনি অফিসে ওই যে ডাব্লিউটিএফ দেখছেন, এটা এক ধরনের গালি ধরেন আর কি, হ্যাঁ। তো কোনটা, এই যে ওই গুড কোড নিয়ে ঢুকলে ওটার সংখ্যা কয়টা, কথার কথা, এখানে 2টা, আর এখানে অনেক, 2-এর বেশি। সো সেটাই বলছে, এটা আবার ফর্মুলা বানাইছে, দেখেন ফর্মুলাটা কি বলতেছে, দ্য অনলি ভ্যালিড মেজারমেন্ট অফ কোড কোয়ালিটি ইজ WTF পার মিনিট, মানে প্রতি মিনিটে কয়টা খাচ্ছেন। তো বুঝছেন, তো এই কারণেই দরকার। আচ্ছা, না আপনি বিষয়টা হচ্ছে কি, অ্যাকচুয়ালি কোম্পানির জন্য, যে কোম্পানির হয়ে কাজ করছেন তার জন্য দরকার। মনে করেন প্রোডাক্টিভিটি, আপনি যদি ভালো করে কোড মেনটেন না করেন, প্রোডাক্টিভিটি কী হয়ে যাবে, ধুলার সাথে মিশে যাবে, এটাই বোঝানো হয়েছে। দেখেন আপনি প্রথম দিন খুব, মানে 10 জনের একটা টিম, খুব মোটিভেটেড, খুব এক্সাইটেড, 10 জন মিলে 5টা করে 50টা স্ক্রিপ্ট লিখে ফেলছেন প্রথম দিন। তারপর দ্বিতীয় দিন আসছেন, দ্বিতীয় দিন কিন্তু আর 50টা হয় না, তখন হয়েছে 30টা। কেন? আগের 50টাকে মেনটেন করছেন, আগের 50টা স্ক্রিপ্টকে মেনটেন করে বা রিড করে বা আগের ওটার সাথে মিলাই তো পরের গুলা করতে হচ্ছে, ফলে তখন হয়ে গেছে 30টা। তারপরের দিন তখন 10টা, এভাবে করে এমনি কমে যাচ্ছে। যদি কোডের কোয়ালিটি খারাপ হয় তাহলে এইভাবে নেমে আসবে, আর যদি কোডের কোয়ালিটি ক্লিন কোড হয় তাহলে আপনার পড়লেই বুঝতে পারবেন যে কোড এটা, এটার জন্য ঘন্টা ব্যয় করতে হবে না। তখন দেখা যাবে প্রোডাক্টিভিটিটা নামবে ঠিকই, ডে বাই ডে প্রোডাক্টিভিটি, আপনার যতই কোড বাড়বে, প্রজেক্ট সাইজ বাড়বে, প্রোডাক্টিভিটিটা একটু নেমে আসবে, বাট একদম ধুলায় মিশে যাবে না। কোম্পানিকে বিলিয়ন ডলার ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে অনেক আইটি ফার্ম হয় প্রত্যেক বছর, অনেক ট্রেড লাইসেন্স হয়, বাট মানে সার্ভাইভ করে খুব নগণ্য একটা পার্সেন্টেজ সার্ভাইভ করে, বাকিরা ওই যে ওইভাবে প্রোডাক্টিভিটি নেমে যায়। ইয়াহু এখনো উঠতে পারে নাই, তাই না? ইয়াহু এখনো উঠতে পারে নাই, ওদের এই টাইপের প্রবলেম ছিল অনেক দিকে, মানে বিজনেসগত বলেন বা কোড এইসব ইয়েগুলো, যে ক্লিন কোড বা এগুলোর দিক থেকে ওদের সিইওরা অত বেশি স্ট্রিক্ট ছিল না। তো যেখানে ফেসবুকে জুকারবার্গকে একটা কার্টুনে দেখছি যে সে দেখাচ্ছে যে সে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, যে যদি ব্যাড কোড করে দিবে কোক, মানে এই টাইপের সে সিরিয়াস। এই কথাটাও বলছিলাম যে আমরা যখন ডেভেলপ করি তখন মূলত অ্যাবাভ 80% আমাদের কি করা হয়, রিড করা হয়, আর 10-20% আমরা কি করি, রাইট করি। বাকি এই যে মেজর কাজটা হচ্ছে রিডিংয়ের। তো রিডিং যেহেতু গুরুত্বপূর্ণ, ওই রিডিংয়ের কারণে রাইটিংটা সব গুরুত্বপূর্ণ। সেই রিডিংটা যেহেতু বেশি হয় সেই কারণে এই ক্লিন কোড লেখা আমাদের বেশি দরকার। আচ্ছা, এরপরেও যদি মনে হয় না আমি যেমনি ইচ্ছা তেমনি কোড করব, এত নিয়ম নীতি মানতে আমার ভালো লাগে না, তাহলে মনে রাখবেন এই কথাটা, যে বলতেছে অলওয়েজ কোড অ্যাজ ইফ দ্য গাই হু ends up maintaining your code will be a violent psychopath who knows where you live. বুঝছেন? তো এটা মাথায় রাখবেন যে নেক্সটে আপনার কোডটা যে মেনটেন করবে, আপনি এই অফিসে থেকে আরেকটা অফিসে চলে যাওয়ার পর সে একটা ভয়ানক সাইকোপ্যাথ, সিরিয়াল কিলার, যাই বলেন, সে জানে আপনি কোথায় থাকেন। তো তার যদি মেজাজ খারাপ হয়ে যায় আপনার কোড পড়ে,
তাহলে পরের রাতে আপনার কি অবস্থা হবে বুঝতে পারতেছেন। এইটা মাথায় রেখে কোড করবেন। আর বলতেছে হ্যাঁ ক্লিন কোড লেখা একটু কষ্টকর, আপনার কাছে কষ্ট লাগবে, মনে হবে এত সিস্টেম কি দরকার কি দরকার, কিন্তু বুঝতেছেন তো মানে সিরিয়ালি তো বলে আসতেছে কেন দরকার। হ্যাঁ লিখতে একটু কষ্ট হোক, বাট পরবর্তীতে আপনার কিন্তু আলটিমেটলি ওভারঅল আপনি গেইনার হবেন। সাময়িক কষ্ট হবে, বাট ওভারঅল আপনার ইয়েটা ভালো হবে। স্কাউটিং করছেন কয়জন স্কুলে বা ইয়েতে আপনি? আর একজন শুধু, দুইজন, তিনজন? আমাদের তো আরেকজন ফিমেলদের থেকে তো একজন উঠার কথা হাত। স্কাউট ছিলেন না কিসের দেখলাম যে ক্যাডেট, ক্যাডেট দেখছিলাম আমাদের এই। আপনি তো আপনি মানে ওই প্র্যাকটিসটা ছিল না স্কাউটিং এর? আচ্ছা যাই হোক, ড্রিল ট্রিল ছিল। তো যেটা বলছিলাম যে যারা স্কাউটিং করেন আপনারা জানেন আপনাদেরকে একটা কথা বলা হয় যে লিভ দ্য ক্যাম্প গ্রাউন্ড ক্লিনার দেন ইউ ফাউন্ড ইট। ওরা যখন ক্যাম্প গাড়ে কোথাও, স্কাউটের টিমরা যখন কোনো ক্যাম্পিংয়ে যায়, তখন ওরা একটা মাঠের মধ্যে ক্যাম্প গাড়লো, সেখানে চিপসের প্যাকেট ছিল, অমুক ছিল তমুক ছিল, দেখলো ওরা ক্যাম্প গাড়লো, যাওয়ার সময় কিন্তু ওই জায়গাটা যেমন দেখেছে তার থেকে অনেক ক্লিন করে দিয়ে তারপর যেতে হবে তাদের। এটা হচ্ছে তাদের একটা মানে রুলস। তো আপনিও কোড দেখছেন, আগের প্রোগ্রামারকে যত ইচ্ছা বকেন বকেন, কিন্তু ওনার কোডগুলোকে কি করবেন? ক্লিন করে দিয়ে, যতটুকু পারেন ক্লিন করে দিয়ে যাবেন। আচ্ছা, এখন এইসব সব কথা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলা পড়ে আপনার মনে হলো যে ঠিক আছে স্যার বুঝলাম, এটা ছাড়া গতি নাই, তাহলে কিভাবে নিজেকে ইমপ্রুভ করব? ঠিক আছে, এখন আসতেছি আমরা কাজের কথায়। যে এতক্ষণ তো বললাম ক্লিন কোডের এই সুবিধা, এটা না করলে এই অসুবিধা, হ্যাঁ এই এই এই। এখন আপনারাও ধরলাম এগ্রি হইলেন যে হ্যাঁ ক্লিন কোড আমরা করব, কিন্তু স্যার কিভাবে করব? সো এখানে দেখেন বলতেছে কোন কোন এরিয়াগুলো আপনি ইমপ্রুভ করতে পারেন ক্লিন কোড করতে গেলে। প্রথম এক নাম্বার ইয়ে বলতেছে কি ভেরিয়েবল এবং মেথড নেমটা কিভাবে দিবেন। ভেরিয়েবল এবং মেথড নেম, মেথড বুঝছেন তো, ফাংশন বা মেথড, এটা নেম বলতেছে কি 1.1 এ বলতেছে ইউজ ইন্টেনশন রেভলিং নেম, মানে হচ্ছে এখানে আবার দিস ইজ ব্যাড গুড দুইটাই দেখানো হচ্ছে। বলতেছে প্রোটেক্টেড ডি, এটা ব্যাড। কেন ব্যাড? কারণ এই ডি দ্বারা তো আমি ডায়ামিটারও বুঝতে পারি, ডেনমার্কও বুঝতে পারি, আর কি কি বুঝতে পারি, অনেক কিছু বুঝতে পারি, ডেপথ বুঝতে পারি, তাই না? তো এই ডিটার যে অ্যাকচুয়ালি আগের প্রোগ্রামার কি জন্য ডিক্লেয়ার করছিল এটা বুঝতে গেলে আমাকে আগের কোডগুলা বা তার ডিটেল অনেক কিছু পড়তে হবে, ফলে আমার রিডিং টাইম অনেক বেশি লাগবে। হ্যাঁ, সো এটা ব্যাড। বলতেছে গুড ইয়ে হচ্ছে আপনি একটু বড় হোক, টাইপ করতে একটু সময় বেশি লাগুক, বাট একটু মিনিংফুল দেন। হ্যাঁ, ইলাভ টাইম ইন ডেজ, এটা দ্বারা বোঝা যাচ্ছে না এখানে তো আর কেউ ডেপথ বুঝবে না, ডেনমার্কও বুঝবে না, তাই না? এইভাবে এগুলো হচ্ছে ভেরিয়েবলের নেমিং এর ক্ষেত্রে গুড 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 প্র্যাকটিস, বা গুড প্র্যাকটিস না, অ্যাকচুয়ালি আপনার এটাই করতে হবে। এই নেমিং কনভেনশন আরও কিছু আলোচনা করব পরে আরেকটু, যেমন ক্যামেল কেস, প্যাসকেল কেস, এই বিষয়গুলো আসবে। যেমন এটা দেখেন, প্রথম অক্ষরটা আমাদের কি করা হয়েছে ছোট হাতের না, প্রথম শব্দটার সবগুলো অক্ষর ছোট হাতের, তারপরেরগুলো হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের, এটাকে বলে ক্যামেল কেস। হ্যাঁ, উটের পিঠের মতো, নিচু হয়ে তারপর উঁচু, এটা ক্যামেল কেস। আর প্যাসকেল কেস কোনটা? যেটা সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। আবার আপনি চাইলে ভেরিয়েবলের নাম ক্যামেল কেস, এখানে বিভিন্ন ইয়ে আছে, যেমন জেন্ডের একরকম ফ্রেমওয়ার্কের একরকম নিয়ম নীতি আছে, যে ওইখানে ভেরিয়েবলের নেম অলওয়েজ ক্যামেল কেস দিতে হবে। তবে ক্লাসের নাম, ক্লাস ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস নেম আপনি দিতে হবে তখন কি, ওটা প্যাসকেল কেস। তো এটার একটা চার্ট আমি আপনাদেরকে দিয়ে দেব কোনটা কি করতে হবে। তো মনে রাখার বিষয় হচ্ছে ভেরিয়েবল, ফাংশন, এগুলো সব ক্ষেত্রে আপনারা এই ক্যামেল কেস, আর ক্লাস, ট্রেট, ইন্টারফেস
এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র প্যাসকেল কেস। তারপর বলতেছে প্রোনাউন্সিয়েশন নেম, হ্যাঁ কি, হ্যাঁ নেম, মানে এই যে এটা পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে, কি পাবলিক জেনি এমডি এইচএমএস, মডি এমডি এইচএমএস, আমি এভাবে পড়ছি না। আসলে দেখেন সে কি করতে চাইছিল, সে লিখতে চাইছিল জেনারেশন টাইম স্ট্যান্ড, কিন্তু আমি ওটাকে জেনি বানাই ফেলছি, আর মডকে মডি মডি বানাই ফেলছি, কিন্তু সে ওয়াই দ্বারা বুঝেছিল ইয়ার মান্থ ডে। তো স্বভাবতই হ্যাঁ আমার কিন্তু এখানে চোখে ফোকাস হচ্ছে জেনি বা মডি। তো বলতেছে প্রনাউন্সিয়েবল নেম হইতে হবে যেন আপনার বা যারা, যেহেতু একটা ভেরিয়েবলের নাম তো ডেভেলপার অনেকেই বলবে আচ্ছা এটার মানটা এটা চেঞ্জ করো, তুমি জুনিয়রদেরকে বলতেছেন হ্যাঁ যে এটার মানটা চেঞ্জ করে বা এরকম করে ফেলো, ওই ওই ভেরিয়েবলটা দিয়ে এই কাজটা করো, তো ওইটা বলতে যদি আপনার দুইবার মুখ আটকায় যায় তাহলে তো ওইটাও একটা রেজিস্ট্যান্স। তারপর বলতেছে ইউজ নেম স্পেসেস ইনস্টিড অফ প্রিফিক্সিং নেমস। নেম স্পেস ইউজ করতে বলতেছে যেমন ওই যে আপনার এম ডিএসসি না দিয়ে আপনি খুলে পুরাটা লেখেন, ডেসক্রিপশন পুরাটা লেখেন, ঠিক আছে। তারপর বলতেছে ডোন্ট বি কিউট। হ্যাঁ এখানে আপনার একটা কিছু ডিলিট করতে চাচ্ছেন, নে এটা কি লিখছে ওয়েক ওয়াক, হ্যাঁ এটা না লিখে মেথড নামটা আপনি ওয়াক না লিখে মানে আপনি একটু স্মার্টলি দিয়ে দিলেন যে এ চলে যাবে এটা আমার দরকার নাই ওয়াক, এই টাইপের মেথড নেম দিলেন, এগুলা দিতে মানা করতেছে। ডোন্ট বি কিউট, আপনি সিম্পলি কিল দেন, ইটস ওকে, ঠিক আছে কিল দেন, এটা পড়লে মানুষ বুঝবে এটাতে আপনার রেকর্ডটা কি করতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন। ইউজ ওয়ান ওয়ার্ড পার কনসেপ্ট, ইউজ ওয়ান ওয়ার্ড পার কনসেপ্ট, যেমন আপনার একটা কাজ গেট দিয়েও করা যায়, ফেচ দিয়েও করা যায়, সেম কাজ মনে করেন, সেম কাজ গেট দিয়েও করা যায়, ফেচ দিয়েও করা যায়। আপনি প্রোগ্রামের কোনো কোনো জায়গায় গেট দিয়ে করলেন, কোনো কোনো জায়গায় ইচ্ছা মতো মিক্স আপ করলেন গেট ফেচ, তাহলে একটু কনফিউজড হয়ে যাবে মানুষ, বা মানুষ বলতে আমাদের নেক্সট ডেভেলপার যারা এটা দেখবে, ওইটা না করে বলতেছে গেট দিয়ে করলে গেট দিয়ে করেন, ফেচ দিয়ে করলে ফেচ দিয়ে করেন। Use solution domain names, কি people reading your code will be the other programmers, মানে বলতেছে যারা ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম যারা আপনার কোডটা পড়বে তারাও প্রোগ্রামার, তারা যে কিছু বুঝে না তা কিন্তু না, সুতরাং সো দে আন্ডারস্ট্যান্ড সলিউশন ডোমেইন টার্মিনোলজি, সুতরাং আপনার তার জন্য এত ভেঙে লেখার দরকার নাই, যে মানে ভেঙে লেখার মানে কি, যেমন এই যে বলতেছে ফর এক্সাম্পল জব কিউ ইজ বেটার দ্যান জবস, মানে জব কিউ কথাটা আপনি তাকে কিউ, সে যেহেতু প্রোগ্রামার সে টার্মিনোলজিগুলো জানে কিউ মানে কি, সেটাই বলছে। মডিফিকেশনগুলো স্ট্যান্ডার্ড মডিফিকেশন হতে হবে। হ্যাঁ রাইট, স্ট্যান্ডার্ড হইতে হবে, তাহলেই আপনার সব কিছু মিলে এগুলো সব অ্যাজাইল প্রসেসের আমাদের অংশ, এগুলো সব কিছুই ওটার অংশ। বেটার ফাংশনস, এবার বেটার ফাংশন কিভাবে লিখবো, এতক্ষণ ছিলাম আমরা ওয়ানে যে ভেরিয়েবল এবং কি মেথড নেমস, এখন হচ্ছে বেটার ফাংশন কিভাবে লিখবো, হ্যাঁ ফাংশন বা মেথড, সরি একই, খালি ওই ফাংশনের আগে দিয়ে এক্সেস মডিফায়ার বসলে ওইটা, আর ওই ফাংশনটা যদি ক্লাসের মধ্যে থাকে অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে তাহলে ওইটা মেথড নাম বলে আর কি, এমনি ভিতরে কোনো একটা কাজ করায় নেওয়াটাই দোনোটার কাজ। বেটার ফাংশন বা মেথড কিভাবে লিখবো বলতেছে দ্য স্মলার দ্য বেটার, মানে ফাংশন আমি লিখতেছি নিজের জ্ঞান সব ঢেলে দিব না, মানে যা জানি ওইটা সব ঢেলে দিয়ে একটা আমার ফাংশনটার নাম কি বলতেছে বা ফাংশনটাতে আমি কি করায় নিতে চাচ্ছি সেটা যদি 3 লাইনে হয়ে যায়, 3 লাইনে আমি করায় বের হয়ে আসবো। ওইখানে অনেকেই আছে কোড লিখতে ভালোবাসে, লিখতেই থাকে মানে ওইটা করার দরকার নেই, বলতেছে কাজ স্পেসিফিক এই ফাংশন তুমি এই কাজের জন্য করছো, এই কাজ যদি 3 লাইনে করা যায় 3 লাইনে করে বের হয়ে আসাটাই হচ্ছে ভালো।
এ ফাংশন শুড অনলি ডু ওয়ান থিং। নাম দিলেন এডিশন ফাংশনের, বাট চিন্তা করলেন আচ্ছা ওটার ভিতর সাবস্ট্রাকশনটাও করাই নেই, ভবিষ্যতে লাগলে খালি ওই ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিব, কিন্তু না, নাম মানে একটা ফাংশন যেই নামটা ইয়ে করছে সেই কাজটাই শুধু তাকে দিয়ে করায় বের হয়ে আসবেন। ওই যে একটার সাথে একটা রিলেটেড, এটাতে আপনার ইয়েটা ছোটও হবে প্লাস স্পেসিফিক হবে। নো নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার বলতেছে ফাংশনের ভিতরে অনেকে ওই যে বললাম কোড করতেই থাকে যে নেস্টেড লুপের ভিতর লুপ, লুপের ভিতর লুপ, তারপরে ইফের ভিতর ইফ, এবার করে ভরায় ফেলায়, জটিল করে ফেলায়, মানে ওই ফাংশনটা থেকে মর্ম উদ্ধার করা অনেকের জন্য টাফ হয়ে যায়। এটা যত সম্ভব কম করে বের মানে ফাংশন ডিজাইন করার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ গন্তে তখন আর ওই ফাংশন নিয়ে ঘাটার যা বিরক্ত হয়ে মানুষ তখন আবার নিজের একটা ফাংশন লেখা শুরু করে। হ্যাঁ এটাই, এসব ঝামেলায় পড়েই মানুষ এই এই সিস্টেমের মধ্যে আসতেছে। হ্যাঁ লেস আর্গুমেন্টস আর বেটার। অনেকের দেখবেন না ফাংশনের মধ্যে মানে প্যারামিটার একটা একটা করে বাড়তে বাড়তে অনেক, মানে কোনটা যে কি এটা বোঝা খুব টাফ হয়ে যায়। যেমন বলতেছে মোর দেন 3 আর ইভিল, আপনি যদি 3টার বেশি আর্গুমেন্ট আপনার ফাংশনে দেন আপনি ভালো মানুষ না। কথা বলছেন, মানে আপনি আপনার এই সফটওয়্যার বা এই কোম্পানির জন্য আপনি ভালো কাজ করলেন না। বলতেছে দেখেন এখানে কয়টা, হ্যাঁ দেখেন এখানে এইটা এটার থেকে বেটার, এইটা এটার থেকে বেটার কেন, কারণ এখানে দেখেন কয়টা কয়টা প্যারামিটার, তিনটা আর্গুমেন্ট নিয়ে সে তারপর সে সার্কেলটা ড্র করতেছে, আর উপরে দুইটা। হ্যাঁ এক্স পয়েন্ট, পয়েন্ট মানেই তো হচ্ছে কি, পয়েন্ট মানে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই যদি আপনি ওইভাবে নেওয়ার ব্যবস্থা আপনি জানেনই, তাহলে কেন শুধু শুধু হয়তো তাকে 3বার কমা দিয়ে 3টা প্যারামিটারে প্যারা দিবেন, ওইটা দিবেন না। যেহেতু আপনার ওয়ে আছে এক্স ওয়াইকে আপনি একটার মধ্যে নিয়ে আসার, সেহেতু আমরা ওইটাকেই প্রেফার করব। নো সাইড ইফেক্ট, মানে আপনার ফাংশনের মধ্যে নেমটা সাজেস্ট করে ছাড়া অন্য কিছু করার চেষ্টা করবেন না। ওই একই কথা, আপনার ফাংশনটা যা করার, ওই ফাংশনের নেমটা যা সাজেস্ট করতেছে এর বাইরে কিছু করার চেষ্টা করবেন না। আচ্ছা বাকিগুলা মানে পড়ে নিয়েন, এগুলা তেমন বাকিগুলা আপনারা বলতেছে যে কি এই ইমেল এটা এটা বেটার দেন এটা, দেখেন এটাতে কি বোঝা যাচ্ছে যে ইমেলের সিগনেচার অ্যাড করা হচ্ছে, এই লাইনটা দিয়ে এটা বোঝা যাবে। এটাতে কিন্তু বোঝা যাচ্ছে ইমেলের মধ্যে আপনি কি করছেন, একটা ফাংশনালিটি যোগ করছেন, কি সিগনেচার অ্যাড করছেন। তো এই জিনিসগুলা, তারপর এরর হ্যান্ডলিং করি না আমরা, এক্সেপশন থ্রো করে, ওইটা ভালো। তারপর ডোন্ট রিপিট ইউর সেলফ, আমরা দেখবেন যে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব, হ্যাঁ ওই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য, ওইটা হচ্ছে এটা ভালো, ওইটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। যে ওই যে আমাদের ইউজারের রিকোয়ারমেন্ট দিছিল না যে যদি সাকসেস হয় তাহলে ইয়ে করা, ফেলিউর হইলেও যেন মেসেজ দেয়, তো ওগুলা ট্রাই ক্যাচ ব্লকে করতে হবে আমাদের। আচ্ছা ডোন্ট রিপিট ইউর সেলফ, ফাংশনস মাস্ট বি অ্যাটমিক, মানে এডিশন একটা ফাংশন লিখছেন, আবার ওইখানে দিচ্ছেন যে সামেশন আরেকটা ফাংশন লিখছেন, দুটোটা মূলত একই কাজ করে ঘুরায় ফিরায়, তো ওরকম করার দরকার নেই। বলতেছে একটা কাজের জন্য একটাই ফাংশন রাখবেন। কমেন্টস, এবার 3 নাম্বার পয়েন্ট। এতক্ষণের আলোচনা ছিল হচ্ছে কিভাবে বেটার ফাংশন লিখবো সেটা নিয়ে, এখন আলাপ হচ্ছে কমেন্টস, কিভাবে কমেন্ট লিখতে হয়। বলতেছে ডোন্ট কমেন্ট ব্যাড কোড, রিরাইট ইট, মানে আমাদের সবার কমন প্র্যাকটিস, আমরা কি করি আগের কোনো একটা কিছু ভুল হইলে ওইটাকে ফেলতে চাই না, যে এত কষ্ট করে লিখছি ওটা রেখে দিই, তাই না? এটা সবাই, আমিও ইভেন করি, যে রেখে দেই পরে আবার ইয়ে ঠিক করবো বা পরে যদি কোনো কাজে আসে, কিন্তু এটা ব্যাড। বলতেছে ওই কমেন্ট করে ব্যাড কোডকে কমেন্ট করে রেখে দিন না, ওটা তো আরেকজন কনফিউজ হয়ে যাবে, ওটা মুছে ফেলেন, মুছে রিরাইট করেন কোড, ঠিক আছে?
আচ্ছা, ইফ কোড ইজ রিডেবল টু ইউ ডোন্ট নিড কমেন্টস, বলতেছে কোড এমনভাবে করেন যেন কমেন্টই লিখতে না হয়। যেমন এটার এক্সাম্পলটা দেখেন, এইটা দেখে এই লাইনটা, এই কোডটা দেখেন, এই লাইন দেখা যায়, এই কোডটা দেখে এই একটু জটিল লাগতেছে না? যার ফলে উপরের কমেন্টটা দিতে হয়েছে যে যাদের এজ 65-এর বড় তাদেরকে কিছু একটা বেনিফিট দিবে, ওই চেকিংটা করা হয়েছে। তো যার ফলে এই কমেন্টটা দিয়ে এই কোডটা বোঝানো লাগছে। কিন্তু যদি কোডটা এইভাবে করতো, ইফ এমপ্লয়ি, তারপর অ্যাক্সেস করা হচ্ছে কি একটা মেথডকে, ইজ এলিজিবল ফর ফুল বেনিফিটস, ওই মেথডের মধ্যে বলা আছে কিভাবে ওই এটা, হ্যাঁ, ফুল বেনিফিটস পাইতে গেলে কি কি মানে করতে হয়। তাইলে এই জিনিসটার জন্য কি নিচের লাইনটার জন্য কি আর কমেন্ট দিয়ে বুঝাইতে হবে কাউকে যে এখানে কি করা হচ্ছে? বুঝছেন বিষয়টা? কোড এমন ভাবে করতে বলতেছে যে কমেন্টই যেন দেওয়া না লাগে, ওইটা সবচেয়ে ভালো। কমেন্ট যদি না লিখতে হয় আপনার কোডের জন্য, ওটা সবচেয়ে বেটার, যে কোড পড়েই মানুষ বুঝতেছে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। এক্সপ্লেইন ইউর ইন্টেনশন ইন কমেন্টস, বলতেছে কমেন্ট লেখা ভালো, খালি এই জায়গায় বলতেছে ইন্টেনশনটা বোঝানোর জন্য কমেন্ট ব্যবহার করেন। যেমন একটা এক্সাম্পল কি হতে পারে, ইন্টেনশন ইফ শর্ট লজিক বুঝান। আচ্ছা, যেমন বলতেছে ইফ উই, মানে আমি এখানে যদি এই অংশে এই কারণে শর্ট করতেছি যাতে আমি এইখানে এই সুবিধাটা পাই, এটা একটা ইন্টেনশন। এইটা তো আপনার মনের কথা, এটা কোড দেখে বোঝার সম্ভব না। তো আরেক প্রোগ্রামার বুঝলো আচ্ছা এইখানে এই শর্টিংটা করছে এই কারণে যাতে ওইটা, এই যে ইন্টেনশনটা আপনি জানায় দেন, আপনার মনের ইন্টেনশনটা আরেক প্রোগ্রামারকে জানায় দেন, ওইটা ভালো। তারপর বলতেছে ওয়ার্ন অফ কনসিকুয়েন্সেস ইন কমেন্টস, মনে এখানে বলতেছে যে দিস স্ক্রিপ্ট উইল টেক ভেরি লং টাইম টু রান, এইটা ভালো কমেন্ট। কারণ দেখেন এই কমেন্টটা যদি না লিখতো, তাহলে যদি এটা রান করার পর এর পরবর্তী প্রোগ্রামার দেখতো যে কি রে সময় তো অনেক বেশি লাগতেছে, তার মানে কোনো গলদ আছে, সে আরো 2 ঘন্টা ধরে গলদ খুঁজতো। কিন্তু ওই 5 মিনিট দিলে হওয়াটা যে ন্যাচারাল, এটা তাকে বলে দেন, তাহলে আর সে 2 ঘন্টা ধরে ইনভেস্টিগেট করবে না। কথাটা বুঝছেন? আদারওয়াইজ এটা হবে না যে ওই 10 মিনিট তার কাছে আমি প্রত্যেকজন যতজন এখানে আসবে, এই ঘাটে আসবে, প্রত্যেকজন কি করবে 2 ঘন্টা করে ইনভেস্টিগেট করবে যে কেন এখানে স্লো হচ্ছে, কেন স্লো হচ্ছে, এটা যে এই কারণে স্লো হচ্ছে, বা এটা যে ন্যাচারালি স্লো হয় এই জায়গাটা, তাকে জানায় দেন, ওয়ার্ন করে দেন। মানে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বলে দেন। আচ্ছা আচ্ছা, এগুলা বাকিগুলো আপনারা কভার করে নিতে পারবেন। এগুলা মোটামুটি কনক্লুশনে চলে আসছি আমরা। তাহলে ক্লিন কোড সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমরা পাইলাম না, কিভাবে ক্লিন কোড করতে হয়, কিভাবে আমরা ফাংশন লিখব, কিভাবে ফাংশন নেম। আপনাদেরকে একটা চার্ট আমি ক্যামেল কেস, প্যাসকেল কেসের ওই চার্টটা সময় মতো খুঁজে আমি দিব। এখন বলেন বাসায় ইনস্টলেশন কার কেমন হলো?